আসসালামু আলাইকুম। পাঠ করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় উপন্যাসটি। শঙ্কর একেবারে অজপাড়া গাঁয়ের ছেলে। এইবার সে সবে এফএ পাশ দিয়ে গ্রামে বসেছে। কাজের মধ্যে সকালে বন্ধু বান্ধবদের বাড়িতে গিয়ে আড্ডা দেওয়া, দুপুরে আহারান্তে লম্বা ঘুম, বিকেলে পালঘাটের বাওড়ে মাছ ধরতে যাওয়া। সারা বৈশাখ এভাবে কাটবার পরে একদিন তার মা ডেকে বললেন, শোন, একটা কথা বলি শঙ্কর, তোর বাবার শরীর ভালো নয়। এ অবস্থায় আর তোর পড়াশুনো হবে কি করে? কে খরচ দেবে? এইবার একটা কিছু কাজের চেষ্টা দেখ। মায়ের কথাটা শঙ্করকে ভাবিয়ে তুললে। সত্যি তার বাবার শরীর আজ কমাস থেকে খুব খারাপ যাচ্ছে। কলকাতার খরচ দেওয়া তার পক্ষে ক্রমেই অসম্ভব হয়ে উঠছে। অথচ করবেই বা কি শঙ্কর? এখন কি তাকে কেউ চাকরি দেবে? চেনেই বা সে কাকে? আমরা যে সময়ের কথা বলছি, ইউরোপের মহাযুদ্ধ বাদতে তখনও 5 বছর দেরি। 1909 সালের কথা। তখন চাকরির বাজার এতটা খারাপ ছিল না। শঙ্করদের গ্রামের এক ভদ্রলোক শ্যামনগরে না নৈহাটিতে পাটের কলে চাকরি করতেন। শঙ্করের মা তার স্ত্রীকে ছেলের চাকরির কথা বলিলেন, যাতে তিনি স্বামীকে বলে শঙ্করের জন্য পাটের কলে একটা কাজ জোগাড় করে দিতে পারেন। ভদ্রলোক পরদিন বাড়ি বয়ে বলতে এলেন যে শঙ্করের চাকরির জন্য তিনি সাধ্যমতো চেষ্টা করবেন। শঙ্কর সাধারণ ধরনের ছেলে নয়। স্কুলে পড়বার সময় সে বরাবর খেলাধুলাতে প্রথম হয়ে এসেছে। সেবার মহকুমার এক্সিবিশনের সময় হাই জাম্পে সে প্রথম স্থান অধিকার করে মেডেল পায়। ফুটবলে অমন সেন্টার ফরওয়ার্ড ও অঞ্চলে তখন কেউ ছিল না। সাঁতার দিতে তার জুড়ি খুঁজে মেলা ভার। গাছে উঠতে, ঘোড়ায় চড়তে, বক্সিং এসে অত্যন্ত নিপুণ। কলকাতায় পড়বার সময় YMCA-তে সে রীতিমতো বক্সিং অভ্যাস করেছে। এইসব কারণে পরীক্ষায় সে তত ভালো করতে পারেনি, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিল। কিন্তু তার একটি বিষয়ে অদ্ভুত জ্ঞান ছিল। তার বাতিক ছিল যত রাজ্যের ম্যাপ ঘাটা ও বড় বড় ভূগোলের বই পড়া। ভূগোলের অঙ্ক কষতে সে খুব মজবুত। আমাদের দেশের আকাশে যেসব নক্ষত্র মণ্ডল ওঠে তা সে প্রায় সবই চেনে। ওটা কালপুরুষ, ওটা সপ্তর্ষি, ওটা ক্যাসিওপিয়া, ওটা বৃশ্চিক। কোন মাসে কোনটা ওঠে, কোন দিকে ওঠে, সব ওর নখদর্পণে। আকাশের দিকে চেয়ে তখনই বলে দেবে। আমাদের দেশের বেশিরভাগ ছেলে যে এসব জানে না, একথা নিঃসন্দেহে বলা যেতে পারে। এবার পরীক্ষা দিয়ে কলকাতা থেকে আসবার সময় সে এক রাশ ওইসব বই কিনে এনেছে। নির্জনে বসে প্রায়ই পড়ে, আর কি ভাবে ওই জানে। তারপর এলো তার বাবার অসুখ, সংসারের দারিদ্র্য এবং সঙ্গে সঙ্গে মায়ের মুখে পাটকলে চাকরি নেওয়ার জন্য অনুরোধ। কি করবে সে? সে নিতান্ত নিরুপায়। মা বাপের মলিন মুখ সে দেখতে পারবে না। অজ্ঞতা তাকে পাটের কলেই চাকরি নিতে হবে। কিন্তু জীবনের স্বপ্ন তাহলে ভেঙে যাবে। তাও সে যে না বোঝে এমন নয়। ফুটবলের নামকরা সেন্টার ফরওয়ার্ড, জেলার হাই জাম্প চ্যাম্পিয়ন, নামজাদা সাঁতারু শঙ্কর হবে কিনা সে পাটের কলের বাবু। নিকেলের বইয়ের আকারের কৌটোতে খাবার কি পান নিয়ে ঝাড়ন পকেটে করে তাকে সকালের ভোঁ বাজতেই ছুটতে হবে কলে। আবার 12টার সময় এসে দুটো খেয়ে নিয়ে আবার রওনা। ওদিকে সেই 6টার ভোঁ বাজিলে ছুটি। তার তরুণ তাজা মন এর কথা ভাবতেই পারে না যে। ভাবতে গেলেই তার সারা দেহ মন বিদ্রোহী হয়ে ওঠে। রেসের ঘোড়া শেষকালে ছ্যাঁকড়া গাড়ি টানতে যাবে। সন্ধ্যার বেশি দেরি নেই। নদীর পাড়ে নির্জনে বসে বসে শঙ্কর এইসব কথাই ভাবছিল। তার মন উড়ে যেতে চায় পৃথিবীর দূর দূর দেশে শত দুঃসাহসিক কাজের মাঝখানে। লিভিংস্টোন, স্ট্যানলির মতো, হ্যারি জনস্টন, মার্ক পোলো, রবিনসন ক্রুসোর মতো। এর জন্য ছেলেবেলা থেকে সে নিজেকে তৈরি করেছে। যদিও এ কথা ভেবে দেখেনি অন্য দেশের ছেলেদের পক্ষে যা ঘটতে পারে বাঙালির ছেলের পক্ষে তা ঘটা একরকম অসম্ভব। তারা তৈরি হয়েছে কেরানি, স্কুল মাস্টার, ডাক্তার বা উকিল হবার জন্যে। অজ্ঞাত অঞ্চলের অজ্ঞাত পথে পাড়ি দেওয়ার আশা তাদের পক্ষেই নিতান্ত দুরাশা। প্রদীপের মৃদু আলোয় সেদিন রাত্রে সে ওয়েস্টমার্কের বড় ভূগোলের বইখানা খুলে পড়তে বসল।
এই বইখানার একটা জায়গা তাকে বড় মুগ্ধ করে। সেটা হচ্ছে প্রসিদ্ধ জার্মান ভূপর্যটক অ্যান্টন হাউটম্যানের লিখিত আফ্রিকার একটা বড় পর্বত, মাউন্টেন অফ দি মুন, চাঁদের পাহাড়। আরোহণের অদ্ভুত বিবরণ। কতবার সে এটা পড়েছে, পড়বার সময় কতবার ভেবেছে হের মাউ। শঙ্করের বাবা চিঠি দেখে খুব খুশি। যৌবনে তিনিও নিজে ছিলেন ডান পিটে ধরনের লোক। ছেলে পাটের কলে চাকরি করতে যাবে তার এতে মত ছিল না। শুধু সংসারের অভাব অনটনের দরুন শঙ্করের মায়ের মতেই সায় দিতে বাধ্য হয়েছিলেন। এর মাসখানেক পরে শঙ্করের নামে এক টেলিগ্রাম এলো ভদ্রেশ্বর থেকে। সেই জামাইটি দেশে এসেছেন সম্প্রতি। শঙ্কর যেন গিয়ে তার সঙ্গে দেখা করে টেলিগ্রাম পেয়েই। তিনি আবার মোম্বাসায় ফিরবেন দিন 20 মধ্যে। শঙ্করকে তাহলে সঙ্গে করে তিনি নিয়ে যেতে পারেন। 4 মাস পরের ঘটনা, মার্চ মাসের শেষ। মোম্বাসা থেকে যে রেলপথ গিয়েছে কিসুমু ভিক্টোরিয়া নায়ানজার হ্রদের ধারে, তারই একটা শাখা লাইন তখন তৈরি হচ্ছিল। জায়গাটা মোম্বাসা থেকে 350 মাইল পশ্চিমে। ইউগান্ডা রেলওয়ে নুডসবার্গ স্টেশন থেকে 72 মাইল দক্ষিণ পশ্চিম কোণে। এখানে শঙ্কর কনস্ট্রাকশন ক্যাম্পের ক্যারানি ও সরকারি স্টোর কিপার হয়ে এসেছে। থাকে ছোট একটা তাঁবুতে। তার আশেপাশে অনেক তাঁবু। এখানে এখনো বাড়িঘর তৈরি হয়নি বলেই তাঁবুতেই সবাই থাকে। তাঁবুগুলো একটা খোলা জায়গায় চক্রাকারে সাজানো। তাদের চারধার ঘিরে বহু দূরব্যাপী মুক্ত প্রান্তর, লম্বা লম্বা ঘাসে ভরা, মাঝে মাঝে গাছ। তাঁবুগুলোরও ঠিক গায়েই খোলা জায়গার শেষ সীমানায় একটা বড় বাওবাব গাছ। আফ্রিকার বিখ্যাত গাছ। শঙ্কর কতবার ছবিতে দেখেছে, এবার সত্যিকার বাওবাব দেখে শঙ্করের যেন আশ মেটে না। নতুন দেশ, শঙ্করের তরুণ তাজা মন, সে ইউগান্ডার এই নির্জন মাঠ ও বনে নিজের স্বপ্নের সার্থকতাকে যেন খুঁজে পেলে। কাজ শেষ হয়ে যেতেই সে তাঁবু থেকে রোজ বেরিয়ে পড়ত। যেদিকে দু চোখ যায় সেদিকে বেড়াতে বের হতো। পূবে, পশ্চিমে, দক্ষিণে, উত্তরে সব দিকেই লম্বা লম্বা ঘাস। কোথাও মানুষের মাথা সমান উঁচু, কোথাও তার থেকেও উঁচু। কনস্ট্রাকশন তাঁবুর ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সাহেব একদিন শঙ্করকে ডেকে বললেন, শোনো রায়, ওরকম এখানে বেরিও না। বিনা বন্দুকে এখানে এক পাও যেও না। প্রথমেই ঘাসের জমিতে পথ হারাতে পারো। পথ হারিয়ে লোকে এসব জায়গায় মারাও গিয়েছে জলের অভাবে। দ্বিতীয়, ইউগান্ডা সিংহের দেশ। এখানে আমাদের সারা শব্দার হাতুড়ি ঠোকার আওয়াজে সিংহ হয়তো একটু দূরে চলে গিয়েছে, কিন্তু ওদের বিশ্বাস নেই। খুব সাবধান, এসব অঞ্চল মোটেই নিরাপদ নয়। একদিন দুপুরের পরে কাজকর্ম বেশ পুরোদমে চলছে। হঠাৎ তাঁবু থেকে কিছু দূরে লম্বা ঘাসের জমির মধ্যে মনুষ্যকণ্ঠের আর্তনাদ শোনা গেল। সবাই সেদিকে ছুটে গেল ব্যাপার কি দেখতে। শঙ্করও ছুটল। ঘাসের জমি পাতি পাতি করে খোঁজা হলো, কিছুই নেই সেখানে। কিসের চিৎকার তবে? ইঞ্জিনিয়ার সাহেব এলেন। কুলিদের নাম ডাক হলো। দেখা গেল একজন কুলি অনুপস্থিত। অনুসন্ধানে জানা গেল সে একটু আগে ঘাসের বনের দিকে কি কাজে গিয়েছিল। তাকে ফিরে আসতে কেউ দেখেনি। খোঁজাখুঁজি করতে করতে ঘাসের বনের বাইরে কটা বালির ওপরে সিংহের পায়ের দাগ পাওয়া গেল। সাহেব বন্দুক নিয়ে লোকজন সঙ্গে করে পায়ের দাগ দেখে অনেক দূর গিয়ে একটা বড় পাথরের আড়ালে হতভাগ্য কুলির রক্তাক্ত দেহ বার করলেন। তাকে তাঁবুতে ধরাধরি করে নিয়ে আসা হলো, কিন্তু সিংহের কোনো চিহ্ন মিলল না। লোকজনের চিৎকারে সে শিকার ফেলে পালিয়েছে। সন্ধ্যার আগেই কুলিটা মারা গেল। তাঁবুর চারপাশের লম্বা ঘাস অনেক দূর পর্যন্ত কেটে সাফ করে দেওয়া হলো পরদিনই। দিন কতক সিংহের কথা ছাড়া তাঁবুতে আর কোনো গল্পই নেই। তারপর মাসখানেক পরে ঘটনাটা পুরনো হয়ে গেলে সে কথা সকলের মনে চাপা পড়ে গেল। কাজকর্ম আবার বেশ চলল। সেদিন দিনে খুব গরম। সন্ধ্যার একটু পরেই কিন্তু ঠান্ডা পড়ল। কুলিদের তাঁবুর সামনে অনেক কাঠকুঠো জ্বালিয়ে আগুন করা হয়েছে। সেখানে তাঁবুর সবাই গোল হয়ে বসে গল্পগুজব করছে। শঙ্করও সেখানে আছে। সে ওদের গল্প শুনছে এবং অগ্নিকুণ্ডের আলোতে কেনিয়া মর্নিং নিউজ পড়ছে। খবরের কাগজখানা 5 দিনের পুরনো, কিন্তু এ জনহীন প্রান্তরে তবু একখানাতে বাইরের দুনিয়ার যা কিছু একটা খবর পাওয়া যায়। তিরুমল আপ্পা বলে একজন মাদ্রাজি কেরানির সঙ্গে শঙ্করের খুব বন্ধুত্ব হয়েছিল। তিরুমল তরুণ যুবক, বেশ ইংরেজি জানে, মনেও খুব উৎসাহ। সে বাড়ি থেকে পালিয়ে এসেছে অ্যাডভেঞ্চারের নেশায়। শঙ্করের পাশে বসে সে আজ সন্ধ্যা থেকে ক্রমাগত দেশের কথা, তার বাপ মায়ের কথা, তার ছোট বোনের কথা বলছে।
ছোট বোনকে সে বড় ভালোবাসে। বাড়ি ছেড়ে এসে তার কথাই তিরুমলের বড় মনে হলো। একবার সে দেশের দিকে যাবে সেপ্টেম্বর মাসের শেষে। মাস 2 ছুটি মঞ্জুর করবে না সাহেব? ক্রমে রাত বেশি হলো, মাঝে মাঝে আগুন নিভে যাচ্ছে, আবার কুলিরা তাতে কাঠকুঠো ফেলে দিচ্ছে, আরো অনেকে উঠে শুতে গেল। কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ ধীরে ধীরে দূর দিগন্তে দেখা দিল। সমগ্র প্রান্তর জুড়ে আলো আধারের লুকোচুরি আর বুনো গাছের দীর্ঘ দীর্ঘ ছায়া। শঙ্করের ভারী অদ্ভুত মনে হচ্ছিল বহু দূর বিদেশের এই স্তব্ধ রাত্রির সৌন্দর্য। কুলিদের ঘরের একটা খুঁটিতে হেলান দিয়ে একদৃষ্টে সে সমুদ্রের বিশাল জনহীন তৃণভূমির আলো আধার মাখার রূপের দিকে চেয়ে চেয়ে কত কি ভাবছিল। ওই বাওবাব গাছটার ওদিকে অজানা দেশের সীমা কেপটাউন পর্যন্ত বিস্তৃত, মধ্যে পড়বে কত পর্বত, অরণ্য, প্রাগৈতিহাসিক যুগের নগর জিম্বারে, বিশাল ও বিভীষিকাময় কালাহারি মরুভূমি, হীরকের দেশ, সোনার খনির দেশ। একজন বড় স্টেশনে জলের বড় কষ্ট। ট্রেন থেকে যা জল দেয় তাতে রান্না খাওয়া কোনো রকমে চলে, স্নান আর হয় না। এখানকার কুয়োর জলও শুকিয়ে গিয়েছে। একদিন সে শুনল স্টেশন থেকে মাইল 3 দূরে একটা জলাশয় আছে, সেখানে ভালো জল পাওয়া যায়, মাছও আছে। স্নান ও মাছ ধরার আকর্ষণে একদিন সে সকালে ট্রেন রওনা করে দিয়ে সেখানে মাছ ধরতে চলল। সঙ্গে একজন সোমালি কুলি সে পথ দেখিয়ে নিয়ে গেল। মাছ ধরার সাজ সরঞ্জাম মোম্বাসা থেকে আনিয়ে নিয়েছিল। জলাশয়টা মাঝারি গোছের, চারধারে উঁচু ঘাসের বন, ইউকা গাছ, কাছেই একটা অনুচ্চ পাহাড়। জলে সে স্নান সেরে উঠে ঘন্টা 2 ছিপ ফেলে ট্যাংরা জাতীয় ছোট ছোট মাছ অনেকগুলি পেলে। মাছ অদৃষ্টে জোটেনি অনেক দিন, কিন্তু আর বেশি দেরি করা চলবে না, কারণ আবার বিকেল 4টের মধ্যে স্টেশনে পৌঁছানো চাই, বিকেলে ট্রেন পাশ করবার জন্য। মাঝে মধ্যে প্রায়ই সে মাছ ধরতে যায়, কোনোদিন সঙ্গে লোক থাকে, প্রায়ই একা যায়। স্নানের কষ্টও ঘুচেছে। গ্রীষ্মকাল ক্রমে প্রখর হয়ে উঠল। আফ্রিকার দারুণ গ্রীষ্ম। বেলা 9টার পর থেকে আর রোদে যাওয়া যায় না। 11টার পর থেকে শঙ্করের মনে হয় যেন দিক বিদিক দাউ দাউ করে জ্বলছে। তবুও সে ট্রেনের লোকের মুখে শুনলে মধ্য আফ্রিকা ও দক্ষিণ আফ্রিকার গরমের কাছে এ নাকি কিছুই নয়। শীঘ্রই এমন একটা ঘটনা ঘটল যে শঙ্করের জীবনের গতির মোড় ঘুরে অন্য পথে চলে গেল। একদিন সকালের দিকে শঙ্কর মাছ ধরতে গিয়েছিল। যখন ফিরছে তখন বেলা 3টে। স্টেশন যখন আর মাইলটাক, তখন শঙ্করের কানে গেল সেই রৌদ্র দগ্ধ প্রান্তরের মধ্যে কে যেন কোথায় অস্ফুষ্ট আর্তস্বরে কি বলছে। কোন দিক থেকে স্বরটা আসছে লক্ষ্য করে কিছুতে যেতেই দেখলো একটি ইউকা গাছের নিচে স্বল্পমাত্র ছায়াটুকুতে কি একজন বসে আছে। শঙ্কর দ্রুতপদে তার কাছে গেল। লোকটা ইউরোপিয়ান, পরনে তালি দেওয়া ছিন্ন মলিন কোট প্যান্ট, একমুখ লাল দাড়ি, বড় বড় চোখ, মুখের গড়ন বেশ সুশ্রী, দেহ বেশ বলিষ্ঠ ছিল বোঝা যায়, কিন্তু সম্ভবত রোগে কষ্টে ও অনাহারে বর্তমানে শীর্ণ। লোকটা গাছের গুড়িতে হেলান দিয়ে অবসন্নভাবে পড়ে আছে। তার মাথার মলিন সোলার টুপিটা একদিকে গড়িয়ে পড়েছে মাথা থেকে, পাশে একটা খাকি কাপড়ের বড় ঝোলা। শঙ্কর ইংরেজিতে জিজ্ঞেস করলে, তুমি কোথা থেকে আসছো? লোকটা কথার উত্তর না দিয়ে মুখের কাছে জল নিয়ে গিয়ে জলপানের ভঙ্গি করে বললে, একটু জল জল। শঙ্কর বললে, এখানে তো জল নেই, আমার উপর ভর দিয়ে স্টেশন পর্যন্ত আসতে পারবে? অতি কষ্টে খানিকটা ভর দিয়ে এবং শেষের দিকে একরকম শঙ্করের কাঁধে চেপে লোকটা প্ল্যাটফর্মে পৌঁছল। ওকে আনতে গিয়ে দেরি হয়ে গেল। বিকেলে ট্রেন ওর অনুপস্থিতিতেই চলে গিয়েছে। ও লোকটাকে স্টেশন ঘরে বিছানা পেতে শোয়ালে, জল খাইয়ে সুস্থ করলে, কিছু খাদ্যও এনে দিলে। সে খানিকটা চঙ্গা হয়ে উঠল বটে, কিন্তু শঙ্কর দেখলে লোকটার ভারী জ্বর হয়েছে। অনেক দিনের অনিয়মে, পরিশ্রমে, অনাহারে তার শরীর একেবারে ভেঙে গিয়েছে। 2-4 দিনে সে সুস্থ হবে না। লোকটা একটু পরে পরিচয় দিলে, তার নাম ডিয়েগো আলভারেজ, যাতে পর্তুগিজ, তবে আফ্রিকার সূর্য তার বর্ণ তামাটে করে দিয়েছে। রাত্রে ওকে স্টেশনে রাখলে শঙ্কর, কিন্তু ওর অসুখ দেখে সে পড়ে গেল মহা বিপদে। এখানে ওষুধ নেই, ডাক্তার নেই। সকালে ট্রেন মোম্বাসার দিকে যায় না, বিকেলের ট্রেনে গার্ডে রোগীকে তুলে নিয়ে যেতে পারে, কিন্তু রাত কাটাতে এখনো অনেক দেরি। বিকেলে গাড়িখানা স্টেশনে এসে যদি পাওয়া যেত তবে তা তো কথাই ছিল না। শঙ্কর রোগীর পাশে রাত জেগে বসে রইল। লোকটির শরীরে কিছু নেই, খুব সম্ভবত কষ্ট ও অনাহার ওর অসুখের কারণ।
এই দূর বিদেশে ওর কেউ নেই, শঙ্কর না দেখলে ওকে দেখবে কে? বাল্যকাল থেকেই পরের দুঃখ সহ্য করতে পারে না সে। শঙ্কর যেভাবে সারা রাত তার সেবা করলে তার কোনো আপনার লোক ওর চেয়ে বেশি কিছু করতে পারত না। উত্তর পূর্ব কোণের অনুচ্চ পাহাড় শ্রেণীর পিছন থেকে চাঁদ উঠছে যখন সে রাত্রে থমথম করছে নিস্তব্ধ নিশীথ রাত্রি, তখন হঠাৎ প্রান্তরের মধ্যে ভীষণ সিংহ গর্জন শোনা গেল। রোগী তন্দ্রাচ্ছন্ন ছিল। সিংহের ডাকে সে ধর্মর করে বিছানায় উঠে বসল। শঙ্কর বললে, ভয় নেই, শুয়ে থাকো, বাইরে সিংহ ডাকছে, দরজা বন্ধ আছে। তারপর শঙ্কর আস্তে আস্তে দরজা খুলে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে চারধারে চেয়ে দেখা মাত্রই যেন সে রাত্রির অপূর্ব দৃশ্য তাকে মুগ্ধ করে ফেললে। চাঁদ উঠছে দূরের আকাশ প্রান্তে, ইউকা গাছের লম্বা লম্বা ছায়া পড়েছে পূব থেকে পশ্চিমে, ঘাসের বন যেন রহস্যময় নিস্পন্দ। সিংহ ডাকছে স্টেশনের কোয়ার্টারের পেছনে প্রায় 500 গজের মধ্যে। কিন্তু সিংহের ডাক আজকাল শঙ্করের গা শোয়া হয়ে উঠেছে। ওতে আর আগের মতো ভয় পায় না। রাত্রির সৌন্দর্য এত আকৃষ্ট করেছে ওকে যে ও সিংহের সান্নিধ্য যেন ভুলে গেল। ফিরেও স্টেশন ঘরে ঢুকলো, টং টং করে ঘড়িতে 2টো বেজে গেল। ও ঘরে ঢুকে দেখলে রোগী বিছানায় উঠেই বসে আছে। বললে, একটু জল দাও, খাবো। লোকটা বেশ ভালো ইংরেজি বলতে পারে। শঙ্কর টিন থেকে জল নিয়ে ওকে খাওয়ালে। লোকটার জ্বর তখন যেন কমেছে। সে বললে, তুমি কি বলছিলে? আমার ভয় করছে ভাবছিলে? ডিয়েগো আলভারেজ ভয় করবে? ইয়াং ম্যান, তুমি ডিয়েগো আলভারেজকে জানো না। লোকটার ওষ্ঠপ্রান্তে একটা হতাশা, বিষাদ ও ব্যঙ্গ মিশানো অদ্ভুত হাসি ছিল। সে অবসন্নভাবে বালিশের গায়ে ঢলে পড়ল। ওই হাসিতে শঙ্করের মনে হলো এই লোক সাধারণ লোক নয়। তখনও হাতের দিকে নজর পড়ল শঙ্করের। বেটে বেটে মোটা মোটা আঙুল, দড়ির মতো শিরাবহুল হাত, তামরাভ দাড়ির নিচে চিবুকের ভাব শক্ত মানুষের পরিচয় দিচ্ছে। এতক্ষণ পরে খানিকটা জ্বর কমে যাওয়াতে আসল মানুষটা বেরিয়ে আসছে যেন ধীরে ধীরে। লোকটা বললে, সরে এসো কাছে, তুমি আমার যথেষ্ট উপকার করেছ। আমার নিজের ছেলে থাকলে এর বেশি করতে পারতো না। তবে একটা কথা বলি, আমি বাঁচব না। আমার মন বলছে আমার দিন ফুরিয়ে এসেছে। তোমার উপকার করে যেতে চাই। তুমি ইন্ডিয়ান, এখানে কত মাইনে পাও? এই সামান্য মাইনের জন্য দেশ ছেড়ে এত দূরে এসে আছো যখন, তখন তোমার সাহস আছে, কষ্ট সহ্য করবার শক্তি আছে। আমার কথা মন দিয়ে শোনো, কিন্তু প্রতিজ্ঞা করো আজ তোমাকে যেসব কথা বলবো আমার মৃত্যুর পূর্বে তুমি কারো কাছে তা প্রকাশ করবে না। শঙ্কর সেই আশ্বাসই দিলে। তারপরে সে অদ্ভুত রাত্রি ক্রমশ কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন এমন এক আশ্চর্য, অবিশ্বাস্য ধরনের আশ্চর্য কাহিনী শুনে গেল যা সাধারণত উপন্যাসেই পড়া যায়। নতুন পদ পেয়ে উৎফুল্ল মনে শঙ্কর যখন স্টেশনটাতে এসে নামলো, তখন বেলা 3টে হবে। স্টেশন ঘরটা খুব ছোট, মাটির প্ল্যাটফর্ম আর স্টেশন ঘরের আশপাশ কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা। স্টেশন ঘরের পেছনে তার থাকবার কোয়ার্টার, পায়রার খোপের মতো ছোট। যে ট্রেনখানা তাকে বহন করে এনেছিল সেখানা কিসুমুর দিকে চলে গেল। শঙ্কর যেন অকুল সমুদ্রে পড়ল। এত নির্জন স্থান সে জীবনে কখনো কল্পনা করেনি। এই স্টেশনে সেই একমাত্র কর্মচারী, একটা কুলি পর্যন্ত নেই। সেই কুলি, সেই পয়েন্টসম্যান, সেই সব। এরকম ব্যবস্থার কারণ হচ্ছে এই যে এসব স্টেশনে এখনো মোটেই আয়কর নয়। এর অস্তিত্ব এখনো পরীক্ষা সাপেক্ষ। এদের পেছনে রেল কোম্পানি বেশি খরচ করতে রাজি নয়। একখানি ট্রেন সকালে, একখানি এই গেল, আর সারাদিন রাত ট্রেন নেই। সুতরাং তার হাতে প্রচুর অবসর আছে। চার্জ বুঝে নিতে হবে, এই যা একটু কাজ। আগের স্টেশন মাস্টারটি গুজরাটি, বেশ ইংরেজি জানে। সে নিজের হাতে চা করে নিয়ে এলো। চার্জ বোঝাবার বেশি কিছু নেই। গুজরাটি ভদ্রলোক তাকে পেয়ে খুব খুশি। ভাবে বোধ হলো সে কথা বলবার সঙ্গী পায়নি অনেকদিন। দুজনে প্ল্যাটফর্মে এদিক সেদিক পায়চারি করলে। শঙ্কর বললে, কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা কেন? গুজরাটি ভদ্রলোকটি বললে, ও কিছু নয়, নির্জন জায়গা তাই। শঙ্করের মনে হলো কি একটা কথা লোকটা গোপন করে গেল। শঙ্করও আর পিড়াপিড়ি করলে না। রাত্রে ভদ্রলোক রুটি করে শঙ্করকে খাবার নিমন্ত্রণ করলে। খেতে বসে হঠাৎ লোকটি চেঁচিয়ে উঠল, ওই যা, ভুলে গিয়েছি। কি হলো? খাবার জল নেই মোটে, ট্রেন থেকে নিতে একদম ভুলে গিয়েছি। সে কি, এখানে খাবার জল কোথাও পাওয়া যায় না? কোথাও না,
একটা কুয়ো আছে, তার জল বেজায় তেতো আর কষা। সে জলে সাবান মাজা ছাড়া আর কোনো কাজ হয় না। খাবার জল ট্রেন থেকে দিয়ে যায়। বেশ জায়গা বটে, খাবার জল নেই, মানুষজন নেই, এখানে স্টেশন করেছে কেন শঙ্কর বুঝতে পারলে না। পরদিন সকালে ভূতপূর্ব স্টেশন মাস্টার চলে গেল। শঙ্কর পড়ল একা। নিজের কাজ করে, রাধে খায়, ট্রেনের সময় প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ায়, দুপুরে বই পড়ে কি বড় টেবিলটাতে শুয়ে ঘুমোয়। বিকেলের দিকে ছায়া পড়লে প্ল্যাটফর্মে পায়চারি করে। স্টেশনের চারধার ঘিরে ধু ধু সীমাহীন প্রান্তর, দীর্ঘ ঘাসের বন, মাঝে ইউকা বাবলা গাছ, দূরে পাহাড়ের সারি সারা চক্রবাল জুড়ে। ভারী সুন্দর দৃশ্য। গুজরাটি লোকটি ওকে বারণ করে গিয়েছিল একা যেন এইসব মাঠে সে না বেড়াতে বার হয়। শঙ্কর বলেছিল, কেন? সে প্রশ্নের সন্তোষজনক উত্তর গুজরাটি ভদ্রলোকটির কাছ থেকে পাওয়া যায়নি, কিন্তু তার উত্তর অন্য দিক থেকে সে রাত্রেই মিলল। রাত বেশি না হতেই আহারাদি সেরে শঙ্কর স্টেশন ঘরে বাতি জ্বালিয়ে বসে ডায়েরি লিখছে। স্টেশন ঘরেই সে শোবে। সামনে কাচ বসানো দরজাটি বন্ধ আছে, কিন্তু আগল দেওয়া নেই। কিসের শব্দ শুনে সে দরজার দিকে চেয়ে দেখে দরজা ঠিক বাইরে কাছে নাক লাগিয়ে প্রকাণ্ড সিংহ। শঙ্কর কাঠের মতো বসে রইল। দরজা একটু জোর করে ঠেললেই খুলে যাবে। সেও সম্পূর্ণ নিরস্ত্র। টেবিলের ওপর কেবল কাঠের রুলটা মাত্র আছে। সিংহটা কিন্তু কৌতুকের সঙ্গে শঙ্কর ও টেবিলের কেরোসিন বাতিটার দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। খুব বেশিক্ষণ ছিল না, হয়তো মিনিট দুই, কিন্তু শঙ্করের মনে হলো সে আর সিংহটা কতকাল ধরে পরস্পরের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। তারপর সিংহ ধীরে ধীরে অনাসক্তভাবে দরজা থেকে সরে গেল। শঙ্কর হঠাৎ যেন চেতনা ফিরে পেল। সে তাড়াতাড়ি গিয়ে দরজার আগলটা তুলে দিল। এতক্ষণে সে বুঝতে পারলে স্টেশনের চারদিকে কাঁটাতারের বেড়া কেন, কিন্তু শঙ্কর একটু ভুল করেছিল। সে আংশিকভাবে বুঝছিল মাত্র, বাকি উত্তরটা পেতে দু একদিন বিলম্ব ছিল। সেটা এলো অন্য দিক থেকে। পরদিন সকালে ট্রেনের গার্ডকে সে রাতের ঘটনা বললে। গার্ড লোকটি ভালো, সব শুনে বলল, এসব অঞ্চলে সর্বত্রই এমন অবস্থা। এখান থেকে 12 মাইল দূরে তোমার মতো আর একটা স্টেশন আছে, সেখানেও এই দশা। এখানে তো যে কাণ্ড! সে কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কথা বন্ধ করে ট্রেনে উঠে পড়ল। যাবার সময় চলন্ত ট্রেন থেকে বললে গেল, বেশ সাবধানে থেকো সর্বদা। শঙ্কর চিন্তিত হয়ে পড়ল। এরা কি কথাটা চাপা দিতে চায়? সিংহ ছাড়া আরো কিছু আছে নাকি? যা হোক, সেদিন থেকে শঙ্কর প্ল্যাটফর্মে স্টেশন ঘরের সামনে রোজ আগুন জ্বালিয়ে রাখে। সন্ধ্যার আগেই দরজা বন্ধ করে স্টেশন ঘরে ঢোকে। অনেক রাত পর্যন্ত বসে পড়াশোনা করে, ডায়েরি লেখে। রাত্রের অভিজ্ঞতা অদ্ভুত। বিস্তৃত প্রান্তরে ঘন অন্ধকার নামে প্ল্যাটফর্মের ইউকা গাছটার ডালপালার মধ্যে দিয়ে রাত্রির বাতাস বেঁধে কেমন একটা শব্দ হয়। মাঠের মধ্যে প্রহরে প্রহরে শেয়াল ডাকে। এক একদিন গভীর রাতে দূরে কোথাও সিংহের গর্জন শুনতে পাওয়া যায়। অদ্ভুত জীবন। ঠিক এই জীবনই সে চেয়েছিল। এ তার রক্তে আছে। এই জনহীন প্রান্তরে, এই রহস্যময়ী রাত্রি, অচেনা নক্ষত্রে ভরা আকাশ, এই বিষদের আশঙ্কা, এই তো জীবন। নিরাপদ শান্ত জীবন নিরীহ কেরানির হতে পারে, তার নয়। সেদিন বিকেলের ট্রেন রওনা করে দিয়ে সে নিজের কোয়ার্টারের রান্নাঘরে ঢুকতে যাচ্ছে, এমন সময় খুঁটির গায়ে কি একটা দেখে সে 3 হাত লাফ দিয়ে পিছিয়ে এলো। প্রকাণ্ড একটা হলদে খরিশ গোখুড়া তাকে দেখে ফনা উদ্ধত করে খুঁটি থেকে প্রায় 1 হাত বাইরে মুখ বাড়িয়েছে। আর 2 সেকেন্ড পরে যদি শঙ্করের চোখ সেদিকে পড়তো, তাহলে না, এখন সাপটাকে মারবার কি করা যায়। কিন্তু সাপটা পর মুহূর্তে খুঁটি বেয়ে ওপরে খড়ের চালার মধ্যে লুকিয়ে পড়ল। বেশ কাণ্ড বটে। ওই ঘরে গিয়ে শঙ্করকে এখন ভাত রাখতে বসতে হবে। এ সিংহ নয় যে দরজা বন্ধ করে আগুন জ্বেলে রাখবে। খানিকটা ইতস্তত করে শঙ্কর অগত্যা রান্নাঘরে ঢুকলো এবং কোনো রকমে তাড়াতাড়ি রান্না সেরে সন্ধ্যা হবার আগেই খাওয়া দাওয়ার সাঙ্গ করে সেখান থেকে বেরিয়ে স্টেশন ঘরে এলো। কিন্তু স্টেশন ঘরেই বা বিশ্বাস কি? সাপ কখন কোন ফাঁক দিয়ে ঘরে ঢুকবে, তাকে কি আর ঠেকিয়ে রাখা যাবে? পরদিন সকালে ট্রেনে গার্ডের গাড়ি থেকে একটা নতুন কুলি তার রসদের বস্তা নামিয়ে দিতে এলো। সপ্তাহে 2 দিন মোমবাসা থেকে চাল আর আলু রেল কোম্পানি এইসব নির্জন। একজন বড় স্বর্ণান্বেষী পর্যটক যেতে যেতে হোঁচট খেয়ে পড়ে গেলেন।
যে পাথরটাতে লেগে হোঁচট খেলেন সেটা হাতে তুলে ভালো করে পরীক্ষা করে দেখলেন, তার সঙ্গে সোনা মেশানো রয়েছে। সে জায়গায় বড় একটা সোনার খনি বেরিয়ে পড়ল। এ ধরনের কত গল্প সে পড়েছে দেশে থাকতে। এই সেই আফ্রিকা, সেই রহস্যময় মহাদেশ, সোনার দেশ, হীরের দেশ। কত অজানা জাতি, অজানা দৃশ্যাবলী, অজানা জীবজন্তু এর সীমাহীন ট্রপিক্যাল অরণ্যে আত্মগোপন করে আছে, কে তার হিসাব রেখেছে। কত কি ভাবতে ভাবতে শঙ্কর কখন ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কিসের শব্দে তার ঘুম ভাঙল। সে ধর্মর করে উঠে জেগে উঠে বসল। চাঁদ আকাশে অনেকটা উঠেছে, ধবধবে সাদা জ্যোৎস্না দিনের মতো পরিষ্কার। অগ্নিকুণ্ডের আগুন গিয়েছে নিভে। কুলিরা সব কুণ্ডলি পাকিয়ে আগুনের ওপরে শুয়ে আছে। কোনো দিকে কোনো শব্দ নেই। হঠাৎ শঙ্করের দৃষ্টি পড়ল তার পাশে। এখানে তো তিরুমল আপ্পা বসে তার সঙ্গে গল্প করছিল। সে কোথায়? তাহলে হয়তো সে তাঁবুর মধ্যে ঘুমোতে গিয়ে থাকবে। শঙ্করও নিজে উঠে শুতে যাবার উদ্যোগ করছে, এমন সময় অল্প দূরেই পশ্চিম কোণে মাঠের মধ্যে ভীষণ সিংহ গর্জন শুনতে পাওয়া গেল। রাত্রির অস্পষ্ট জ্যোৎস্নালোক যেন কেঁপে উঠল সে রবে। কুলিরা ধর্মর করে জেগে উঠল। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে তাঁবুর বাইরে এলেন। শঙ্কর জীবনে এই প্রথম শুনলে সিংহের গর্জন। সেই দিকদিশাহীন তৃণভূমির মধ্যে শেষ রাতের জ্যোৎস্নায় সে গর্জন যে কি এক অনির্দেশ্য অনুভূতি তার মনে জাগালে, তা ভয় নয়, সে এক রহস্যময় ও জটিল মনোভাব। একজন বৃদ্ধ মাসাই কুলি ছিল তাঁবুতে। সে বললে, সিংহ লোক মেরেছে, লোক না মারলে এমন গর্জন করবে না। তাঁবুর ভেতর থেকে তিরুমলের সঙ্গী এসে হঠাৎ জানালে তিরুমলের বিছানা শূন্য, তাঁবুর মধ্যে কোথাও সে নেই। কথাটা শুনে সবাই চমকে উঠল। শঙ্কর নিজে তাঁবুর মধ্যে ঢুকে দেখে এলো সত্যি সেখানে কেউ নেই। তখনই কুলিরা আলো জেলে লাঠি নিয়ে বেরিয়ে পড়ল। সব তাঁবুগুলোতে খোঁজ করা হলো, নাম ধরে চিৎকার করে ডাকাডাকি করলে সবাই মিলে তিরুমলের কোনো সাড়া মিলল না। তিরুমল যেখানটাতে শুয়েছিল সেখানটাতে ভালো করে দেখা গেল তখন কোনো একটা ভারী জিনিসকে টেনে নিয়ে যাওয়ার দাগ মাটির ওপর সুস্পষ্ট। ব্যাপারটা বুঝতে কারো দেরি হলো না। বাওবাব গাছের কাছে তিরুমলের জামার হাতার খানিকটা টুকরা পাওয়া গেল। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে আগে আগে চললেন, শঙ্কর তার সঙ্গে চলল। কুলিরা তাদের অনুসরণ করতে লাগলো। সেই গভীর রাত্রে তাঁবু থেকে দূরে মাঠের চারদিকে অনেক জায়গা খোঁজা হলো। তিরুমলের দেহের কোনো সন্ধান মিলল না। এবার আবার সিংহ গর্জন শোনা গেল, কিন্তু দূরে, যেন এই নির্জন প্রান্তরে অধিষ্ঠাত্রী কোনো রহস্যময়ী রাক্ষসীর বিকট চিৎকার। মাসাই কুলিটা বললে, সিংহ দেহ নিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওটা নিয়ে আমাদের ভুগতে হবে। আরও অনেকগুলো মানুষও ঘায়েল না করে ছাড়বে না। সবাই সাবধান। যে সিংহ একবার মানুষ খেতে শুরু করে সে অত্যন্ত ধূর্ত হয়ে ওঠে। রাত তখন প্রায় 3টে। সবাই ফিরল তাঁবুতে। বেশ ফুটফুটে জ্যোৎস্নায় সারা মাঠ আলো হয়ে উঠেছে। আফ্রিকার এই অংশে পাখি বড় একটা দেখা যায় না দিন মানে, কিন্তু এক ধরনের রাত্রিচোর পাখির ডাক শুনতে পাওয়া যায় রাত্রে। শিশুর অপার্থিব ধরনের মিষ্টি। এইমাত্র সেই পাখি কোনো গাছের মাথায় বহু দূরে ডেকে উঠল। মনটা এক মুহূর্তে উদাস করে দেয়। শঙ্কর ঘুমোতে গেল না, আর সবাই তাঁবুর মধ্যে শুতে গেল, কারণ পরিশ্রম কারো কম হয়নি। তাঁবুর সামনে কাঠকুঠো জ্বালিয়ে প্রকাণ্ড অগ্নিকুণ্ড করা হলো। শঙ্কর সাহস করে বাইরে বসতে অবশ্যই পারলে না, এরকম দুঃসাহসের কোনো অর্থ হয় না। তবে সে নিজের ঘরে শুয়ে জানালা দিয়ে বিস্তৃত জ্যোৎস্নালোকিত অজানা প্রান্তরের দিকে চেয়ে রইল। মনে কি এক অদ্ভুত ভাব। তিরুমলের অদৃষ্ট লিপি এই জন্যেই বোধহয় তাকে আফ্রিকায় টেনে এনেছিল। তাকেই বাকি জন্যে এখানে এনেছে তার অদৃষ্ট। কে জানে তার খবর। আফ্রিকা অদ্ভুত সুন্দর দেখতে, কিন্তু আফ্রিকা ভয়ঙ্কর দেখতে। বাবলা বনে ভর্তি বাংলাদেশের মাঠের মতো দেখালে কি হবে? আফ্রিকা অজানা মৃত্যু সংকুল, যেখানে সেখানে অতর্কিত নিষ্ঠুর মৃত্যুর ফাঁদ পাতা। পর মুহূর্তে কি ঘটবে এই মুহূর্তে তা কেউ বলতে পারে না। আফ্রিকা প্রথম বলি গ্রহণ করেছে তরুণ হিন্দু যুবক তিরুমলকে। সে বলি চায়,
তিরুমল তো গেল, সঙ্গে সঙ্গে ক্যাম্পে পরদিন থেকে এমন অবস্থা হয়ে উঠল যে যার সেখানে সিংহের উপদ্রবে থাকা যায় না। মানুষ খেকো সিংহ অতি ভয়ানক জানোয়ার। যেমন সে ধূর্ত তেমনই সাহসী। সন্ধ্যা তো দূরের কথা, দিনে মানেই একা বেশি দূর যাওয়া যায় না। সন্ধ্যার আগে তাঁবুর মাঠে নানা জায়গায় বড় বড় আগুনের কুণ্ড করা হয়। কুলিরা আগুনের কাছে ঘেঁষে বসে গল্প করে, রান্না করে, সেখানে বসেই খাওয়া দাওয়া করে। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক হাতে রাত্রে ৩-৪ বার তাঁবুর চারদিক ঘুরে পাহারা দেন, ফাঁকা আওয়াজ করেন। এত সতর্কতার মধ্যেও একটা কুলিকে সিংহে নিয়ে পালালো তিরুমলকে মারবার ঠিক 2 দিন পরে সন্ধ্যা রাত্রে। তার পরদিন একটা সোমালি কুলি দুপুরে তাঁবু থেকে ৩০০ গজের মধ্যে পাথরের ঢিবিতে পাথর ভাঙতে গেল। সন্ধ্যায় সে আর ফিরে এলো না। সেই রাত্রেই রাত 10টার পরে শঙ্কর ইঞ্জিনিয়ার সাহেবের তাঁবু থেকে ফিরছে। লোকজন কেউ বড় একটা বাইরে নেই। সকাল সকাল যে যার ঘরে শুয়ে পড়েছে। কে বলে এখানে ওখানে 2-1টা নির্বাপিত প্রায় অগ্নিকুণ্ড। দূরে শেয়াল ডাকছে। শেয়ালের ডাক শুনলেই শঙ্করের মনে হয় সে বাংলাদেশের পাড়াগায়ে আছে। চোখ বুজে সে নিজের গ্রামটা ভাববার চেষ্টা করে। তাদের ঘরের কোণে সে বিলিতি আমড়া গাছটা ভাববার চেষ্টা করে। আজও সে একবার থমকে দাঁড়িয়ে তাড়াতাড়ি চোখ বুঝলে। কি চমৎকার লাগে! কোথায় সে? সেই তাদের গায়ের বাড়িতে জানালার পাশে তক্তপোষে শুয়ে। বিলিতি আমড়া গাছটার ডালপালা চোখ খুললেই চোখে পড়বে। ঠিক দেখবে সে চোখ খুলে। শঙ্কর ধীরে ধীরে চোখ খুললে। অন্ধকার প্রান্তর। দূরে সেই বড় বাওবাব গাছটা অস্পষ্ট অন্ধকারে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ তার মনে হলো সামনের একটা ছাতার মতো গোল খুরের নিচে চালের ওপর কি যেন একটা নড়ছে। পরক্ষণে সে ভয়ে ও বিস্ময়ে কাঠ হয়ে গেল। প্রকাণ্ড একটা সিংহ খড়ের চাল থাবা দিয়ে খুঁচিয়ে গর্ত করবার চেষ্টা করছে ও মাঝে মাঝে নাকটা চালের গর্তের কাছে নিয়ে গিয়ে কিসের যেন ঘ্রাণ নিচ্ছে। তার কাছ থেকে চালাটার দূরত্ব বড় জোর 20 হাত। শঙ্কর বুঝলে সে ভয়ানক বিপদগ্রস্ত। সিংহ চাল আর খড় খুঁচিয়ে গর্ত করতে ব্যস্ত। সেখান দিয়ে ঢুকে সে মানুষ নেবে। শঙ্করকে সে এখনো দেখতে পায়নি। তাঁবুর বাইরে কোথাও লোক নেই। সিংহের ভয়ে বেশি রাত্রে কেউ বাইরে থাকে না। নিজে সে সম্পূর্ণ নিরস্ত্র, এক গাছ লাঠি পর্যন্ত নেই হাতে। শঙ্কর নিঃশব্দে পিছু হটতে লাগলো ইঞ্জিনিয়ারের তাঁবুর দিকে, সিংহের দিকে চোখ রেখে। 1 মিনিট, 2 মিনিট। নিজের স্নায়ুমণ্ডলীর ওপর যে তার এত কর্তৃত্ব ছিল তা এর আগে শঙ্কর জানত না। একটা ভীতিসূচক শব্দ তার মুখ দিয়ে বেরুলো না, বা সে হঠাৎ পিছু ফিরে দৌড় দেবার চেষ্টাও করল না। ইঞ্জিনিয়ারের তাঁবুর পর্দা উঠিয়ে সে ঢুকে দেখলে সাহেব টেবিলে বসে তখনও কাগজ করছে। সাহেব ওর রকম সকম দেখে বিস্মিত হয়ে কিছু জিজ্ঞেস করবার আগেই বললে, সাহেব, সিংহ। সাহেব লাফিয়ে উঠল। কই, কোথায়? বন্দুকের র্যাকে একটা .375 ম্যানলিকার রাইফেল ছিল। সাহেব সেটা নামিয়ে নিলে। শঙ্করকে আর একটা রাইফেল দিলে। দুজনে তাঁবুর পর্দা তুলে আস্তে আস্তে বাইরে এলো। একটু দূরেই কুলি লাইনের সেই গোল চালা, কিন্তু চালার উপর সিংহ কোথায়? শঙ্কর আঙুল দিয়ে দেখিয়ে বললে, এই মাত্র দেখে গেলাম স্যার, ওই চালার উপরে সিংহ থাবা দিয়ে খড় খোঁচাচ্ছে। সাহেব বললে, পালিয়েছে, জাগাও সবাইকে। একটু পরে তাঁবুতে মহা শোরগোল পড়ে গেল। লাঠি, সরকি, গাঁতি, মুগুর নিয়ে কুলির দল হল্লা করে বেরিয়ে পড়ল। খোঁজ খোঁজ চারদিকে। খড়ের চাল সত্যিই ফুটো দেখা গেল। সিংহের পায়ের দাগও পাওয়া গেল, কিন্তু সিংহ উধাও হয়েছে। আগুনের কুণ্ডে বেশি করে কাঠ ও শুকনো খড় ফেলে আগুন আবার জ্বালানো হলো। সে রাত্রে অনেকেরই ভালো ঘুম হলো না, কিন্তু তাঁবুর বাইরেও বড় একটা কেউ রইল না। শেষ রাত্রের দিকে শঙ্কর নিজের তাঁবুতে শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিল। একটা মহা শোরগোলের শব্দে তার ঘুম ভেঙে গেল। মাসাই কুলিরা সিম্বা সিম্বা বলে চিৎকার করছে। 2 বার বন্দুকের আওয়াজ হলো। শঙ্কর তাঁবুর বাইরে এসে ব্যাপার জিজ্ঞেস করে জানলে সিংহ এসে আস্তাবলের একটা ভারবাহী অশ্বতরকে জখম করে গিয়েছে এই মাত্র। সবাই শেষ রাতে একটু ঝিমিয়ে পড়েছে, আর সেই সময় এই কাণ্ড। পরদিন সন্ধ্যার ঝোঁকে একটা ছোকরা কুলিকে তাঁবু থেকে 100 হাতের মধ্যে সিংহ নিয়ে গেল। 3-4 পরে আর একটা কুলিকে নিয়ে নিলে বাওবাব গাছটার তলা থেকে।
কুলিরা আর কেউ কাজ করতে চায় না। লম্বা লাইনে গাতিওয়ালা কুলিদের অনেক সময় খুব ছোট দলে ভাগ হয়ে কাজ করতে হয়। তারা তাঁবু ছেড়ে দিনের বেলাতেও বেশি দূর যেতে চায় না। তাঁবুর মধ্যে থাকাও রাত্রে নিরাপদ নয়। সকলেরই মনে ভয়, প্রত্যেকেই ভাবে এবার তার পালা। কাকে কখন নেবে কিছু স্থিরতা নেই। এই অবস্থায় কাজ হয় না। কেবল মাসাই কুলিরা অবিচলিত রইল। তারা জমকেও ভয় করে না। তাঁবু থেকে 2 মাইল দূরে গাতির কাজ তারাই করে। সাহেব বন্দুক নিয়ে দিনের মধ্যে 4-5 বার তাদের দেখাশুনো করে আসে। কত নতুন ব্যবস্থা করা হলো, কিছুতেই সিংহের উপদ্রব কমল না। কত চেষ্টা করেও সিংহ শিকার করা গেল না। অনেকে বললে সিংহ একটা নয়, অনেকগুলো, কটা মেরে ফেলা যাবে। সাহেব বললে মানুষ খেকো সিংহ বেশি থাকে না, এ একটা সিংহেরই কাজ। একদিন সাহেব শঙ্করকে ডেকে বললে বন্দুকটা নিয়ে গাতিদার কুলিদের একবার দেখে আসতে। শঙ্কর বললে, সাহেব তোমার ম্যান লিকারটা দাও। সাহেব রাজি হলো। শঙ্কর বন্দুক নিয়ে একটা অশ্বতরে চড়ে রওনা হলো। তাঁবু থেকে মাইলখানেক দূরে এক জায়গায় একটা ছোট জলা। শঙ্কর দূর থেকে জলাটা তখন দেখতে পেয়েছে। তখন বেলা প্রায় 3টে। কেউ কোনো দিকে নেই। রোদের ঝাঁজ মাঠের মধ্যে তাপ তরঙ্গের সৃষ্টি করেছে। হঠাৎ অশ্বতর থমকে দাঁড়িয়ে গেল। আর কিছুতেই সেটা এগিয়ে যেতে চায় না। শঙ্করের মনে হলো জায়গাটার দিকে যেতে অশ্বতরটা ভয় পাচ্ছে। একটু পরে পাশের ঝোপে কি যেন একটা নড়ল, কিন্তু সেদিকে চেয়ে সে কিছু দেখতে পেলে না। সে অশ্বতর থেকে নামলো, তবুও অশ্বতর নড়তে চায় না। হঠাৎ শঙ্করের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ঝোপের মধ্যে সিংহ তার জন্য ওত পেতে বসে নেই তো। অনেক সময়ে এরকম হয়। সে জানে সিংহ পথের পাশে ঝোপঝাপের মধ্যে লুকিয়ে অনেক দূর পর্যন্ত নিঃশব্দে তার শিকারের অনুসরণ করে। নির্জন স্থানে সুবিধা বুঝিয়ে তার ঘাড়ের ওপর লাফিয়ে পড়ে। তাই যদি হয়। শঙ্কর অশ্বতর নিয়ে আর এগিয়ে যাওয়া উচিত বিবেচনা করলে না। ভাবলে তাঁবুতে ফিরে যায়। সব এসে তাঁবুর দিকে অশ্বতরের মুখটা ঘুরিয়েছে, এমন সময় আবার ঝোপের মধ্যে কি একটা নড়ল। সঙ্গে সঙ্গে ভয়ানক সিংহ গর্জন এবং একটা ধূসর বর্ণের বিরাট দেহ সশব্দে অশ্বতরের উপর এসে পড়ল। শঙ্কর তখন হাত চারেক এগিয়ে আছে। সে তখনই ফিরে দাঁড়িয়ে বন্দুক উঁচিয়ে উপরি উপরি 2বার গুলি করলে। গুলি লেগেছে কিনা বোঝা গেল না, কিন্তু তখন অশ্বতর মাটিতে লুটিয়ে পড়েছে। ধূসর বর্ণের জানোয়ারটা পলাতক। শঙ্কর পরীক্ষা করে দেখলে অশ্বতরের কাঁধের কাছে অনেকটা মাংস ছিন্ন ভিন্ন। রক্তে মাটি ভেসে যাচ্ছে। যন্ত্রণায় সেটা ছটফট করছে। শঙ্কর এক গুলিতে তার যন্ত্রণার অবসান করলে। তারপর সে তাঁবুতে ফিরে এলো। সাহেব বললে সিংহ নিশ্চয়ই জখম হয়েছে। বন্দুকের গুলি যদি গায়ে লাগে তবে দস্তুর মতো জখম তাকে হতেই হবে। কিন্তু গুলি লেগেছিল তো। শঙ্কর বললে গুলি লাগালাগির কথা সে বলতে পারে না। বন্দুক ছুঁড়েছিল, এই মাত্র কথা। লোকজন নিয়ে খোঁজাখুঁজি করে 2-3 দিনেও কোনো আহত বা মৃত সিংহের সন্ধান কোথাও পাওয়া গেল না। জুন মাসের প্রথম থেকে বর্ষা নামল। কতকটা সিংহের উপদ্রবের জন্য, কতকটা বা জলাভূমির সান্নিধ্যের জন্য জায়গাটা অস্বাস্থ্যকর হওয়ায় তাঁবু ওখান থেকে উঠে গেল। শঙ্করকে আর কনস্ট্রাকশন তাঁবুতে থাকতে হলো না। কিসুমো থেকে প্রায় 30 মাইল দূরে একটা ছোট স্টেশনে সে স্টেশন মাস্টারের কাজ পেয়ে জিনিসপত্র নিয়ে সেখানেই চলে গেল। পড়বার সময় কতবার ভেবেছে হের হাউটম্যানের মতো সেও একদিন যাবে মাউন্টেন অফ দি মুন জয় করতে। স্বপ্ন। সত্যিকার চাঁদের পাহাড় দূরের জিনিসই চিরকাল। চাঁদের পাহাড় বুঝি পৃথিবীতে নামে? সে রাত্রে বড় অদ্ভুত একটা স্বপ্ন দেখল সে। 4 ধারে ঘন বাঁশের জঙ্গল। বুনো হাতির দল মড়মড় করে বাঁশ ভাঙছে। সে আর একজন কে তার সঙ্গে, দুজনে একটা প্রকাণ্ড পাহাড়ে উঠেছে। 4 ধারের দৃশ্য ঠিক হাউটম্যানের লেখা মাউন্টেন অফ দি মুনের দৃশ্যের মতো। সেই ঘন বাঁশবন, সেই পরগাছা ঝোলানো বড় বড় গাছ, নিচে পচা পাতার রাশ, মাঝে মাঝে পাহাড়ের খালি গা, আর দূরে গাছপালার ফাঁকে জ্যোৎস্নায় ধোয়া সাদা ধবধবে চির তুষারে ঢাকা পর্বত শিখরটি এক একবার দেখা যাচ্ছে, এক একবার বনের আড়ালে চাপা পড়ছে। পরিষ্কার আকাশে 2-1টি তারা এখানে ওখানে। একবার সত্যিই সে যেন বুনো হাতির গর্জন শুনতে পেল। সমস্ত বনটা কেঁপে উঠল। এত বাস্তব বলে মনে হলো সেটা, যেন সেই ডাকে তার ঘুম ভেঙে গেল। বিছানার ওপর উঠে বসল। ভোর হয়ে গিয়েছে। জানালার ফাঁক দিয়ে দিনের আলো ঘরের মধ্যে এসেছে। কি স্বপ্নটাই না দেখেছে যে। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় বলে তো অনেকে।
অনেকদিন আগেকার একটা ভাঙা পুরনো মন্দির আছে তাদের গায়ে। 12 ভূঁইয়ার এক ভূঁইয়ার জামাই মদন রায় নাকি প্রাচীন দিনে এই মন্দির তৈরি করেন। এখন মদন রায়ের বংশে কেউ নেই। মন্দির ভেঙে চুরে গিয়েছে, অশ্বত্থ গাছ বট গাছ গজিয়েছে কার্নিশে। কিন্তু যেখানে ঠাকুরের বেদি তার উপরের খিলেনটা এখনো ঠিক আছে। কোনো মূর্তি নেই, তবুও শনি মঙ্গলবার পুজো হয়। মেয়েরা বেদিতে সিঁদুর চন্দন মাখিয়ে রেখে যায়। সবাই বলে ঠাকুর বড় জাগ্রত, যে যা মানত করে তাই হয়। শঙ্কর সেদিন স্নান করে উঠে মন্দিরের একটা বটের ঝুড়ির গায়ে একটা ঢিল ঝুলিয়ে প্রার্থনা জানিয়ে এলো। বিকেলে সে গিয়ে অনেকক্ষণ মন্দিরের সামনে দুর্বা ঘাসের বনে বসে রইল। জায়গাটা পাড়ার মধ্যে হলেও বনে ঘেরা। কাছেই একটা পোড়ো বাড়ি। এদের বাড়িতে একটা খুন হয়ে গিয়েছিল শঙ্করের শিশুকালে। সেই থেকে বাড়ির মালিক এ গ্রাম ছেড়ে অন্যত্র বাস করছেন। সবাই বলে জায়গাটায় ভূতের ভয়। একা বড় কেউ এদিকে আসে না। শঙ্করের কিন্তু এই নিঞ্জোর মন্দির প্রাঙ্গণের নিরালা বনে চুপ করে বসে থাকতে বড় ভালো লাগে। ওর মনে আজ ভোরের স্বপ্নটা দাগ কেটে বসে গিয়েছে। এই বনের মধ্যে বসে শঙ্করের আবার সেই ছবিটা মনে পড়ল। সেই মরমর করে বাঁশঝাড় ভাঙছে বুনো হাতির দল। পাহাড়ের আধিত্যকার নিবিড় বনে পাতালতার ফাঁকে ফাঁকে অনেক উঁচুতে পর্বতের জ্যোৎস্না পাণ্ডুর তুষারাবৃত শিখর দেশটা যেন কোনো স্বপ্নরাজ্যের সীমা নির্দেশ করছে। কত স্বপ্ন তো সে দেখেছে জীবনে, এত সুস্পষ্ট ছবি স্বপ্নে সে দেখেনি কখনো। এমন গভীর রেখাপাত করেনি কোনো স্বপ্ন তার মনে। সব মিথ্যে, তাকে যেতে হবে পাটের কলে চাকরি করতে, তাই তার ললাট লিপি নয় কি? কিন্তু মানুষের জীবনে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে যা উপন্যাসে ঘটাতে গেলে পাঠকেরা বিশ্বাস করতে চাইবে না, হেসেই উড়িয়ে দেবে। শঙ্করের জীবনেও এমন একটি ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ঘটে গেল। সকালবেলা সে একটু নদীর ধারে বেরিয়ে এসে সবে বাড়িতে পা দিয়েছে। এমন সময় ওপাড়ার রামেশ্বর মুখুজ্জের স্ত্রী এক টুকরো কাগজ নিয়ে এসে তার হাতে দিয়ে বললেন, বাবা শঙ্কর, আমার জামাইয়ের খোঁজ পাওয়া গেছে অনেকদিন পরে। ভদ্রেশ্বরে ওদের বাড়িতে চিঠি দিয়েছে। কাল পিন্টু সেখান থেকে এসেছে। এই ঠিকানা তারা লিখে দিয়েছে। পড় তো বাবা। শঙ্কর বললে, প্রায় 2 বছরের পর খোঁজ মিলল। বাড়ি থেকে পালিয়ে গিয়ে কি ভয়টাই দেখালেন। এর আগেও তো একবার পালিয়ে গেছিলেন না? তারপর সে কাগজটা খুললে। লেখা আছে, প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়, ইউগান্ডা রেলওয়ে হেড অফিস, কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট, মোম্বাসা, পূর্ব আফ্রিকা। শঙ্করের হাত থেকে কাগজের টুকরোটা পড়ে গেল। পূর্ব আফ্রিকা? পালিয়ে মানুষে এত দূর যায়? তবে সে জানে ননিবালা দিদির এই স্বামী অত্যন্ত একরোখা ডানপিটেও ভবঘুরো ধরনের। একবার এই গ্রামেই তার সঙ্গে শঙ্করের আলাপও হয়েছিল। শঙ্কর তখন এন্ট্রান্স ক্লাসে সবে উঠেছে। লোকটা খুব উদার প্রকৃতির, লেখাপড়া ভালোই জানে, তবে কোনো একটা চাকরিতে বেশি দিন টিকে থাকতে পারে না, উড়ে বেড়ানো স্বভাব। আর পালিয়ে বর্মানা কোচিন কোথায় যেন গিয়েছিল। এবারও বড়দাদার সঙ্গে কি নিয়ে মনোমালিন্য হওয়ার দরুন বাড়ি থেকে পালিয়েছিল, এ খবর শঙ্কর আগেই শুনেছিল। সেই প্রসাদবাবু পালিয়ে গিয়ে ঠেলে উঠেছে একেবারে পূর্ব আফ্রিকায়। রামেশ্বর মুখুজ্জের স্ত্রী ভালো বুঝতে পারলেন না তার জামাই কত দূরে গিয়েছে। অতটা দূরত্বের তার ধারণা ছিল না। তিনি চলে গেলে শঙ্কর ঠিকানাটা নিজের নোট বইয়ে লিখে রাখলে এবং সেই সপ্তাহের মধ্যেই প্রসাদবাবুকে একখানা চিঠি দিলে। শঙ্করকে তার মনে আছে কি? তার শ্বশুরবাড়ির গাঁয়ের ছেলে সে, এবার FA পাশ দিয়ে বাড়িতে বসে আছে। তিনি কি একটা চাকরি করে দিতে পারেন তাদের রেলের মধ্যে? যতদূর হয় সে যাবে। 1.5 মাস পরে যখন শঙ্কর প্রায় হতাশ হয়ে পড়েছে চিঠির উত্তর প্রাপ্তি সম্বন্ধে, তখন একখানা খামের চিঠি এলো শঙ্করের নামে। তাতে লেখা, প্রিয় শঙ্কর, তোমার পত্র পেয়েছি। তোমাকে আমার খুব মনে আছে। কবজির জোরে তোমার কাছে সেবার হেরে গিয়েছিলুম, সে কথা ভুলিনি। তুমি আসবে এখানে? চলে এসো। তোমার মতো ছেলে যদি বাইরে না বেরুবে তবে কে আর বেরুবে? এখানে নতুন রেল তৈরি হচ্ছে, আরো লোক নেবে। যত তাড়াতাড়ি পারো এসো। তোমার কাজ জুটিয়ে দেবার ভার আমি নিচ্ছি। তোমাদের প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়। 1 2 পরে ট্রেন পাশ করে সে নিজের কোয়ার্টারে ঢুকতে যাচ্ছে। আর একটু হলে সাপের ঘাড়ে পা দিয়েছিল আর কি। সেই খরিশ গোখুড়া সাপ। পূর্বদৃষ্ট সাপটাও হতে পারে, নতুন একটা যে নয় তারও কোনো প্রমাণ নেই।
শঙ্কর সেই দিন স্টেশন ঘর, নিজের কোয়ার্টার ও চারধারের জমি ভালো করে পরীক্ষা করে দেখলে। সারা জায়গা মাটিতে বড় বড় গর্ত, কোয়ার্টারের উঠোনে, রান্নাঘরের দেয়ালে, কাঁচা প্ল্যাটফর্মের মাঝে মাঝে সর্বত্র গর্ত ও ফাটল আর ইঁদুরের মাটি। তবুও সে কিছু বুঝতে পারলে না। একদিন সে স্টেশন ঘরে ঘুমিয়ে আছে, রাত অনেক, ঘর অন্ধকার। হঠাৎ শঙ্করের ঘুম ভেঙে গেল। পাঁচটা ইন্দ্রিয়ের বাইরে আর একটা কোনো ইন্দ্রিয় যেন মুহূর্তের জন্য জাগরিত হয়ে ওঠে, তাকে জানিয়ে দিলে যে সে ভয়ানক বিপদে পড়বে। ঘোর অন্ধকার, শঙ্করের সমস্ত শরীর যেন শিউরে উঠল। টর্চটা হাতড়ে পাওয়া যায় না কেন? অন্ধকারের মধ্যে যেন একটা কিসের অস্পষ্ট শব্দ হচ্ছে ঘরের মধ্যে। হঠাৎ টর্চটা তার হাতে ঠেকল এবং কলের পুতুলের মতো সে সামনের দিকে ঘুরিয়ে টর্চটা জ্বাললে। সঙ্গে সঙ্গেই সে ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে টর্চটা ধরে বিছানার উপরেই বসে রইল। দেয়াল ও তার বিছানার মাঝামাঝি জায়গায় মাথা উঁচু করে তুলে ও টর্চের আলো পড়ার দরুন সাময়িকভাবে আলো আধারে লেগে থ খেয়ে আছে আফ্রিকার ক্রূর আর হিংস্রতম সাপ কালো মাম্বা। ঘরের মেঝে থেকে সাপটা প্রায় 2.5 হাত উঁচু হয়ে উঠেছে। সেটা এমন কিছু আশ্চর্য নয়। যখন ব্ল্যাক মাম্বা সাধারণত মানুষকে তাড়া করে, তার ঘাড়ে ছোবল মারে। ব্ল্যাক মাম্বার হাত থেকে রেহাই পাওয়া একরকম পুনর্জন্ম, তাও শঙ্কর শুনেছে। শঙ্করের একটা গুণ বাল্যকাল থেকেই আছে, বিপদে তার সহজে বুদ্ধি ভ্রংশ হয় না, আর তার স্নায়ুমণ্ডলীর উপরে সে ঘোর বিপদেও কর্তৃত্ব বজায় রাখতে পারে। শঙ্কর বুঝলে হাত যদি আরেকটু কেঁপে যায়, তবে যে মুহূর্তে সাপটার চোখ তাকে আলো সরে যাবে, সেই মুহূর্তে ওর আলো আধারে কেটে যাবে এবং তক্ষুনি সে করবে আক্রমণ। সে বুঝলে তার আয়ু নির্ভর করছে এখন দৃঢ় অকম্পিত হাতে টর্চটা সাপের চোখের দিকে ধরে রাখার ওপর। যতক্ষণ সে এরকম ধরে রাখতে পারবে ততক্ষণ সে নিরাপদ। কিন্তু যদি টর্চটা একটু এদিক ওদিক সরে যায়? শঙ্কর টর্চ ধরেই রইল। সাপের চোখ দুটো জ্বলছে যেন দুটো আলোর দানার মতো। কি ভীষণ শক্তি ও রাগ প্রকাশ পাচ্ছে চাবুকের মতো খাড়া উদ্যত তার কালো মিশমিশি সরু দেহটাতে। শঙ্কর ভুলে গেল চারপাশের সব আসবাবপত্র, আফ্রিকা দেশটা, তার রেলের চাকরি, মোম্বাসা থেকে কিসুমু লাইনটা, তার দেশ, তার বাবা মা, সমস্ত জগৎটা শূন্য হয়ে গিয়ে সামনের ওই দুটো জল জলে আলোর দানায় পরিণত হয়েছে। তার বাইরে শূন্য, অন্ধকার, মৃত্যুর মতো শূন্য, প্রলয়ের পরের বিশ্বের মতো অন্ধকার। সত্য কেবল ওই মহা হিংস্র উদ্যত ফনা মাম্বা, যেটা প্রত্যেক ছোবলে 1500 মিলিগ্রাম তীব্র বিষ ক্ষতস্থানে ঢুকিয়ে দিতে পারে এবং দেবার জন্যে ওত পেতে রয়েছে। শঙ্করের হাত ঝিমঝিম করছে, আঙুল অবশ হয়ে আসছে। কনুই থেকে বগল পর্যন্ত হাতের যেন সার নেই। কতক্ষণ সে আর টর্চ ধরে থাকবে? আলোর দানা দুটো হয়তো সাপের চোখ নয়, জোনাকি পোকা কিংবা নক্ষত্র, কিংবা টর্চের ব্যাটারির তেজ কমে আসছে না? সাদা আলো যেন হলদে ও নিস্তেজ হয়ে আসছে না? কিন্তু জোনাকি পোকা কিংবা নক্ষত্র দুটো তেমনই জ্বলছে। রাত না দিন, ভোর হবে না সন্ধ্যা হবে। শঙ্কর নিজেকে সামলে নিল। ওই চোখ দুটোর জ্বালাময় দৃষ্টি তাকে যেন মোহগ্রস্ত করে তুলছে। সে সজাগ থাকবে। এ তেপান্তরের মাঠে চেঁচালেও কেউ কোথাও নেই, সে জানে। তার নিজের স্নায়ুমণ্ডলীর দৃঢ়তার ওপর নির্ভর করছে তার জীবন, কিন্তু সে পারছে না। হাত যেন টন টন করে অবশ হয়ে আসছে। আর কতক্ষণ সে টর্চ ধরে রাখবে? সাপে না হয় ছোবল দিক, কিন্তু হাতখানা একটু নামিয়ে সে আরাম বোধ করবে এখন। তারপরেই ঘড়িতে টং টং করে 3টে বাজল। ঠিক রাত 3টে পর্যন্তই বোধহয় শঙ্করের আয়ু ছিল, কারণ 3টে বাজবার সঙ্গে সঙ্গে তার হাত কেঁপে উঠে নড়ে গেল। সামনের আলো দানা দুটো গেল নিভে। কিন্তু সাপ কই? তাড়া করে এলো না কেন? পরক্ষণেই শঙ্কর বুঝতে পারলে সাপটা সাময়িক মোহগ্রস্ত হয়েছে তার মতো। এই অবসর। বিদ্যুতের চেয়েও বেগে সে টেবিল থেকে এক লাফ মেরে অন্ধকারের মধ্যে দরজার আগুল ফেলে ঘরের বাইরে গিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিলে। সকালে ট্রেন এলো। শঙ্কর বাকি রাতটা প্ল্যাটফর্মেই কাটিয়েছে। ট্রেনের গার্ডকে বললে সব ব্যাপার।
গার্ড বললে, চলো দেখি স্টেশন ঘরের মধ্যে কোথাও সাপের চিহ্নও পাওয়া গেল না। গার্ড লোকটা ভালো, বললে, বলি তবে শোনো, খুব বেঁচে গিয়েছো কাল রাত্রে। এতদিন কথাটা তোমায় বলিনি, পাছে ভয় পাও। তোমার আগে যিনি স্টেশন মাস্টার এখানে ছিলেন, তিনিও সাপের উপদ্রবেই এখান থেকে পালান। তার আগে দুজন স্টেশন মাস্টার এই স্টেশনের কোয়ার্টারে সাপের কামড়ে মরেছে। আফ্রিকার ব্ল্যাক মাম্বা যেখানে থাকে তার ত্রিসীমানায় লোক আসে না। বন্ধুভাবে কথাটা বললাম, ওপরওয়ালাদের বলো না যেন যে আমার কাছ থেকে কথা শুনেছ। ট্রান্সফারের দরখাস্ত করো। শঙ্কর বললে, দরখাস্তের উত্তর আসতেও তো দেরি হবে। তুমি একটা উপকার করো, আমি এখানে একেবারে নিরস্ত্র। আমাকে একটা বন্দুক কি রিভলভার যাবার পথে দিয়ে যেও, আর কিছু কার্বলিক অ্যাসিড। ফিরবার পথে কার্বলিক অ্যাসিডটা আমাকে দিয়ে যেও। ট্রেন থেকে সে একটা কুলিকে নামিয়ে নিলে এবং দুজনে মিলে সারাদিন সর্বত্র গর্ত বুঝিয়ে বেড়ালে। পরীক্ষা করে দেখে মনে হলো কাল রাত্রে স্টেশন ঘরের পশ্চিমের দেয়ালের কোণে একটা গর্ত থেকে সাপটা বেরিয়েছিল। গর্তগুলো ইঁদুরের, বাইরের সাপ দিনমানে ইঁদুর খাবার লোভে গর্তে ঢুকেছিল হয়তো। গর্তটা বেশ ভালো করে বুঝিয়ে দিলে। ডাউন ট্রেনের গার্ডের কাছ থেকে এক বোতল কার্বলিক অ্যাসিড পাওয়া গেল। ঘরের সর্বত্র আশেপাশে সে অ্যাসিড ছড়িয়ে দিলে। কুলিটা তাকে একটা বড় লাঠি দিয়ে গেল। 2-3 দিনের মধ্যেই রেল কোম্পানি থেকে ওকে একটা বন্দুক দিলে। ডিয়েগো আলভারেজের কথা। ইয়াং ম্যান, তোমার বয়স কত হবে? 22। তুমি যখন মায়ের কোলে শিশু, আজ 22 বছর আগের কথা, 1888 কিংবা 89 সালের দিকে আমি কেপ কলোনির উত্তরে পাহাড় জঙ্গলের মধ্যে সোনার খনির সন্ধান করতে বেড়াচ্ছিলাম। তখন বয়স ছিল কম, দুনিয়ার কোনো বিপদকেই বিপদ বলে গ্রাহ্য করতাম না। বুলাওয়ে শহর থেকে জিনিসপত্র কিনে একাই রওনা হলাম, সঙ্গে কেবল 2টি গাধা, জিনিসপত্র বইবার জন্য। জাম্বেজি নদী পার হয়ে চলেছি। পথ ও দেশ সম্পূর্ণ অজ্ঞাত, শুধু ছোটখাটো পাহাড়, ঘাস, মাঝে মাঝে কাফিরদের বস্তি। ক্রমে যেন মানুষের বাস কমে এলো। এমন এক জায়গায় এসে পৌঁছানো গেল যেখানে এর আগে কখনো কোনো ইউরোপিয়ান আসেনি। যেখানেই নদী বা খাল দেখি কিংবা পাহাড় দেখি, সকলের আগে সোনার স্তরের সন্ধান করি। লোকে কত কি পেয়ে বড় মানুষ হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকায়, এ সম্বন্ধে বাল্যকাল থেকে কত কাহিনী শুনে এসেছিল। সেসব গল্পের মোহই আমায় আফ্রিকায় নিয়ে এসে ফেলেছিল। কিন্তু বৃথায় 2 বছর ধরে নানা স্থানে ঘুরে বেড়ালুম। কত অসহ্য কষ্ট সহ্য করলুম এই 2 বছরে। একবার তো সন্ধান পেয়েও হারালুম। সেদিন একটা হরিণ শিকার করেছি সকালের দিকে। তাঁবু খাটিয়ে মাংস রান্না করে শুয়ে পড়লুম দুপুরবেলা, কারণ দুপুরের রোদে পথ চলা সেসব জায়গায় একরকম অসম্ভব। 115 ডিগ্রি থেকে 130 ডিগ্রি পর্যন্ত উত্তাপ হয় গ্রীষ্মকালে। বিশ্রামের পরে বন্দুক পরিষ্কার করতে গিয়ে দেখি বন্দুকের নলের মাছিটা কোথায় হারিয়ে গিয়েছে। মাছি না থাকলে রাইফেলের তাগ ঠিক হয় না। এইদিক ওদিক কত খুঁজেও মাছিটা পাওয়া গেল না। কাছেই একটা পাথরের ঢিবি, তার গায়ে সাদা সাদা কি একটা কঠিন পদার্থ চোখে পড়ল। ঢিবিটার গায়ে সেই জিনিসটা নানা স্থানে আছে। বেছে বেছে তারই একটা দানা সংগ্রহ করে ঘষে মেজে নিয়ে আপাতত সেটাকেই মাছি করে রাইফেলের নলের আগায় বসিয়ে নিলাম। তারপর বিকেলে সেখান থেকে আবার উত্তরমুখী রওনা হয়েছি। কোথায় তাঁবু ফেলেছিলাম সে কথা ক্রমেই ভুলে গিয়েছি। দিন 15 পরে একজন ইংরেজের সঙ্গে সাক্ষাৎ হলো। সেও আমার মতো সোনা খুঁজে বেড়াচ্ছে। তার সঙ্গে 2জন মাটাবেল কুলি ছিল। পরস্পরকে পেয়ে আমরা খুশি হলাম। তার নাম জিম কার্টার, আমারই মতো ভবঘুরে, তবে তার বয়স আমার চেয়ে বেশি। জিম একদিন আমার বন্দুকটা নিয়ে পরীক্ষা করতে গিয়ে হঠাৎ কি দেখে আশ্চর্য হয়ে গেল। আমায় বললে, বন্দুকের মাছি তোমার এরকম কেন? তারপর আমার গল্প শুনে সে সত্যি উত্তেজিত হয়ে উঠল। বললে, তুমি বুঝতে পারোনি, এ জিনিসটা খাঁটি রূপা, খনিজ রূপো। যেখানে পাওয়া যায় সেখানে সাধারণত রূপোর খনি থাকে। আমার আন্দাজ হচ্ছে 1 টন পাথর থেকে সেখানে অন্তত 9000 আউন্স রূপো পাওয়া যাবে। সে জায়গাতে এক্ষুনি চলো আমরা যাই। এবার আমরা লাখপতি হয়ে যাব। সংক্ষেপে বলি, তারপর কার্টারকে সঙ্গে নিয়ে আমি যে পথে এসেছিলাম সেই পথে আবার এলাম। কিন্তু 4 মাস ধরে কত চেষ্টা করে, কত অসহ্য কষ্ট পেয়ে, কতবার বিরাট দিকদিশাহীন মরুভূমিবৎ ভেল্ডের মধ্যে পথ হারিয়ে মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছেও কিছুতেই আমি সে স্থান নির্ণয় করতে পারলাম না। যখন সেখান থেকে সেবার তাঁবু উঠিয়ে দিয়েছিলাম, অত লক্ষ্য করিনি জায়গাটা। আফ্রিকার ভেল্ডে কোনো চিহ্ন বড় একটা থাকে না, যার সাহায্যে পূর্ণ জায়গা খুঁজে বার করা যায়। সবই যেন একরকম। কয়েকবার হয়রান হয়ে শেষে আমরা রূপোর খনির আশা ত্যাগ করে গুয়াই নদীর দিকে চললাম। জিম কার্টার আমাকে আর ছাড়লে না। তার মৃত্যু পর্যন্ত আমার সঙ্গেই ছিলে। তার সে শোচনীয় মৃত্যুর কথা ভাবলে এখনো আমার কষ্ট হয়। তৃষ্ণার কষ্টই এই ভ্রমণের সময় সব কষ্টের চেয়ে বেশি
বলে মনে হয়েছে আমার কাছে। তাই এখন থেকে আমরা নদীপথ ধরে চলব, এই স্থির করা গেল। বনের জন্তু শিকার করে খাই, আর মাঝে মাঝে কাফির বস্তি যদি পাই সেখান থেকে মিষ্টি আলু, মুরগি প্রভৃতি সংগ্রহ করি। একবার অরেঞ্জ নদী পার হয়ে প্রায় 50 মাইল দূরবর্তী একটা কাফির বস্তিতে আশ্রয় নিয়েছি। সেদিন দুপুরের পরে কাফির বস্তির মোড়লের মেয়ে হঠাৎ ভয়ানক অসুস্থ হয়ে পড়ল। আমরা দেখতে গেলাম। 5-6 বছরের একটা ছোট্ট উলঙ্গ মেয়ে মাটিতে পড়ে গড়াগড়ি দিচ্ছে, তার পেটে নাকি ভয়ানক ব্যথা। সবাই কাঁদছে ও দাপাদাপি করছে, মেয়েটার ঘাড়ে নিশ্চয়ই কোনো দানও চেপেছে, ওকে মেরে না ফেলে ছাড়বে না। তাকে ও তার বাপমাকে জিজ্ঞেস করে এটুক জানা গেল সে বনের ধারে গিয়েছিল, তারপর থেকে তাকে ভূতে পেয়েছে। আমি ওর অবস্থা থেকে বুঝলাম কোনো বনের ফল বেশি পরিমাণে খেয়ে ওর পেট কামড়াচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হলো কোনো বনের ফল সে খেয়েছিল কিনা। সে বললে হ্যাঁ খেয়েছিল। কাঁচা ফল? মেয়েটা বললে ফল নয়, ফলের বীজ। সে ফলের বীজই খাদ্য। এক ডোজ হোমিওপ্যাথিক ওষুধে তার ভূত ছেড়ে গেল। আমাদের সঙ্গে ওষুধের বাক্স ছিল। গ্রামে আমাদের খাতির হয়ে গেল খুব। 15 দিন আমরা সে গ্রামের সর্দারের অতিথি হয়ে রইলাম। ইলান্ড হরিণ শিকার করি আর রাত্রে কাফিরদের মাংস খেতে নিমন্ত্রণ করি। বিদায় নেবার সময় কাফির সর্দার বললে, তোমরা সাদা পাথর খুব ভালোবাসো না? বেশ খেলবার জিনিস। নেবে সাদা পাথর? দাঁড়াও দেখাচ্ছি। একটু পরে সে একটা ডুমুর ফলের মতো সাদা পাথর আমাদের হাতে এনে দিলে। জিম ও আমি বিস্ময়ে চমকে উঠলাম। জিনিসটা হিরে। খনি বা খনির ওপরকার পাথরে মৃত্তিকা স্তর থেকে পাওয়া পালিশ না করা হীরের টুকরো। কাফির সর্দার বললে, এটা তোমরা নিয়ে যাও। ওই যে দূরের বড় পাহাড় দেখছো, ধোঁয়া ধোঁয়া, সেখান থেকে হেঁটে গেলে একটা চাঁদের মধ্যে ওখানে পৌঁছে যাবে। ওই পাহাড়ের মধ্যে এরকম সাদা পাথর অনেক আছে বলে শুনেছি। আমরা কখনো যাইনি, জায়গা ভালো নয়। ওখানে বুনিপ বলে উপদেবতা থাকে। অনেক চাঁদ আগেকার কথা। আমাদের গ্রামের 3 জন সাহসী লোক কারো বারণ না শুনে ওই পাহাড়ে গিয়েছিল, আর ফেরেনি। আর একবার একজন তোমাদের মতো সাদা মানুষ এসেছিল, সেও অনেক অনেক চাঁদ আগে। আমরা দেখিনি, আমাদের বাপ ঠাকুর দাদার আমলের কথা। সে গিয়েও আর ফেরেনি। কাফির গ্রাম থেকে বার হয়েই পথে আমরা ম্যাপ মিলিয়ে দেখলাম দূরের ধোয়া ধোয়া অস্পষ্ট ব্যাপারটা হচ্ছে রিক্টার সয়েলড পর্বতশ্রেণী। দক্ষিণ আফ্রিকার সর্বাপেক্ষা বন্য, অজ্ঞাত, বিশাল ও বিপদসংকুল অঞ্চল। 2-1 জন দুর্ধর্ষ দেশ আবিষ্কারক বা ভৌগোলিক বিশেষজ্ঞ ছাড়া কোনো সভ্য মানুষ সে অঞ্চলে পদার্পণ করেনি। ওই বিস্তীর্ণ বনপর্বতের অধিকাংশ স্থানই সম্পূর্ণ অজানা। তার ম্যাপ নেই, তার কোথায় কি আছে কেউ বলতে পারে না। জিম কার্টার ও আমার রক্ত চঞ্চল হয়ে উঠল। আমরা দুজনেই তখনই স্থির করলাম, ওই অরণ্য পর্বতমালা আমাদেরই আগমন প্রতীক্ষায় তার বিপুল রত্নভাণ্ডার লোকচক্ষুর আড়ালে গোপন করে রেখেছে। ওখানে আমরা যাবই। কাফির গ্রাম থেকে রওনা হবার প্রায় 17 দিন পরে আমরা পর্বতশ্রেণীর পাদদেশে নিবিড় বনে প্রবেশ করলাম। আগেই বলেছি, দক্ষিণ আফ্রিকার অত্যন্ত দুর্গম প্রদেশে এই পর্বতশ্রেণী অবস্থিত। জঙ্গলের কাছাকাছি কোনো কাফির বস্তি পর্যন্ত আমাদের চোখে পড়ল না। জঙ্গল দেখে মনে হলো কাঠুরিয়ার কুঠার আজ পর্যন্ত এখানে প্রবেশ করেনি। সন্ধ্যার কিছু আগে আমরা জঙ্গলের ধারে এসে পৌঁছেছিলাম। জিম কার্টারের পরামর্শ মতো সেইখানেই আমরা রাত্রের বিশ্রামের জন্য তাঁবু খাটালাম। জিম জঙ্গলের কাঠ কুড়িয়ে আগুন জ্বাললে, আমি লাগালাম রান্নার কাজে। সকালের দিকে একজোড়া পাখি মেরেছিলাম, সেই পাখি ছাড়িয়ে তার রোস্ট করব, এই ছিল মতলব। পাখি ছাড়ানোর কাজে একটু ব্যস্ত আছি এমন সময় জিম বললে, পাখি রাখো, 2 পেয়ালা কফি করো তো আগে। আগুন জ্বালাই ছিল, জল গরম করতে গিয়ে আবার পাখি ছাড়াতে বসেছি। এমন সময় সিংহের গর্জন একেবারে অতি নিকটে শোনা গেল। জিম বন্দুক নিয়ে বেরুলো। আমি বললাম, অন্ধকার হয়ে আসছে, বেশি দূর যেও না। তারপরে আমি পাখি ছাড়াচ্ছি। কিছু দূরে জঙ্গলের বাইরে 2বার বন্দুকের আওয়াজ শুনলাম। একটুখানি থেমে আবার আর একটা আওয়াজ, তারপরেই সব চুপ। মিনিট 10 কেটে গেল, জিম আসে না দেখে আমি নিজের রাইফেলটা নিয়ে যেদিক থেকে আওয়াজ এসেছিল সেদিকে একটু যেতেই দেখি জিম আসছে। পেছনে কি একটা ভারী মতো টেনে আনছে। আমায় দেখে বললে, ভারী চমৎকার ছালখানা, জঙ্গলের ধারে ফেলে রাখতে হায়নাতে সাবার করে দেবে। তাঁবুর কাছে টেনে নিয়ে যাই চলো। দুজনে টেনে সিংহের প্রকাণ্ড দেহটা তাঁবুর আগুনের কাছে নিয়ে এসে ফেললাম। তারপর ক্রমে রাত হলো। খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়লুম। অনেক রাত্রে সিংহের গর্জনে ঘুম ভেঙে গেল। তাঁবু থেকে অল্প দূরেই সিংহ ডাকছে। অন্ধকারে বোঝা গেল না ঠিক কত দূরে। আমি রাইফেল নিয়ে বিছানায় উঠে বসলাম।
জিম শুধু একবার বললে সন্ধ্যাবেলার সেই সিংহটার জুড়ি বলেই সে নির্বিকারভাবে পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়ল। আমি তাঁবুর বাইরে এসে দেখি আগুন নিভে গিয়েছে, পাশে খড়কুটো ছিল, তাই দিয়ে আবার জোর আগুন জ্বাললাম। তারপরে আবার এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। কিছু দূর গিয়ে কয়েকজন কাফিরদের সঙ্গে দেখা হলো। তারা হরিণ শিকার করতে এসেছে। আমরা তাদের তামাকের লোভ দেখিয়ে কুলি ও পথ প্রদর্শক হিসেবে সঙ্গে নিতে চাইলে তারা বললে, তোমরা জানো না তাই ও কথা বলছো। ও জঙ্গলে মানুষ আসে না। যদি বাঁচতে চাও তো ফিরে যাও। ওই পাহাড়ের শ্রেণী অপেক্ষাকৃত নিচু। ওটা পার হয়ে মধ্যে খানিকটা সমতল জায়গা আছে, ঘন বনে ঘেরা। তার ওদিকে আবার এর চেয়েও উঁচু পর্বত শ্রেণী। ওই বনের মধ্যে সমতল জায়গাটা বড় বিপজ্জনক। ওখানে বুনিপ থাকে। বুনিপের হাতে পড়লে ফিরে আসতে হবে না। ওখানে কেউ যায় না। আমরা তামাকের লোভে ওখানে যাব মরতে? ভালো চাও তো তোমরাও যেও না। আমরা জিজ্ঞেস করলাম বুনিপ কি। তারা জানে না। তবে তারা স্পষ্ট বুঝিয়ে দিলে বুনিপ কি না জানলেও সে কি অনিষ্ট করতে পারে সেটা তারা খুব ভালো রকমই জানে। ভয় আমাদের ধাতে ছিল না। জিম কার্টারের তো একেবারেই না। সে আরো বিশেষ করে জেদ ধরে বসল। এই বুনিপের রহস্য তাকে ভেদ করতেই হবে, হিরে পাই বা না পাই। মৃত্যু যে তাকে অলক্ষিতে টানছে তখনও যদি বুঝতে পারতাম। বৃদ্ধ এই পর্যন্ত বলে একটু হাঁফিয়ে পড়ল। শঙ্করের মনে তখন অত্যন্ত কৌতূহল হয়েছে। এ ধরনের কথা সে কখনো আর শোনেনি। মুমূর্ষু ডিয়েগো আলভারেজের জীর্ণ পরিচ্ছদ ও শিরাবহুল হাতের দিকে চেয়ে তার পাকা ভুরুজোড়ার নিচেকার ইস্পাতের মতো নীল দীপ্তিশীল চোখ দুটোর দিকে চেয়ে শঙ্করের মন শ্রদ্ধায় ভালোবাসায় ভরে উঠল। সত্যিকার মানুষ বটে একজন। আলভারেজ বললে, আর এক গ্লাস জল। জল পান করে বৃদ্ধ আবার বলতে শুরু করলে, হ্যাঁ তারপর শোনো। ঘোর বনের মধ্যে আমরা প্রবেশ করলাম। কত বড় বড় গাছ, বড় বড় ফার্ন, কত বিচিত্র বর্ণের অর্কিড ও লায়ানা। স্থানে স্থানে সে বন নিবিড় ও দুষ্প্রবেশ্য। বড় বড় গাছের নিচেকার জঙ্গল এতই ঘন, বড়শির মতো কাটা গাছের গায়ে মাথার উপরকার পাতায় পাতায় এমন জড়াজড়ি যে সূর্যের আলো কোনো জন্মে সে জঙ্গলে প্রবেশ করে কিনা সন্দেহ। আকাশ দেখা যায় না। প্রত্যন্ত বেবুনের উৎপাত জঙ্গলের সর্বত্র। বড় গাছের ডালে দলে দলে শিশু, বালক, বৃদ্ধ, যুবা নানা রকমের বেবুন বসে আছে। অনেক সময় দেখলাম মানুষের আগমন তারা সহ্য করে না, দাঁত খিচিয়ে ভয় দেখায়। দু একটা বুড়ো সর্দার বেবুন সত্যি হিংস্র প্রকৃতির। হাতে বন্দুক না থাকলে তারা অনায়াসেই আমাদের আক্রমণ করত। জিম কার্টার বললে, অন্তত আমাদের খাদ্যের অভাব হবে না কখনো এ জঙ্গলে। 7-8 দিন সে নিবিড় জঙ্গলে কাটল। জিম কার্টার ঠিকই বলেছিল, প্রতিদিন একটা করে বেবুন আমাদের খাদ্য যোগান দিতে দেহপাত করত। উঁচু পাহাড়টা থেকে জঙ্গলের নানা স্থানে ছোট বড় ঝর্ণা নেমে এসেছে, সুতরাং জলের অভাবও ঘটল না। একবার কিন্তু এতে বিপদও ঘটেছিল। একটা ঝর্ণার ধারে দুপুরবেলা এসে আগুন জেলে বেবুনের দাপনা ঝলসাবার ব্যবস্থা করছি। জিম গিয়ে তৃষ্ণার ঝোঁকে ঝর্ণার জল পান করলে তার একটু পরেই তার ক্রমাগত বমি হতে শুরু করলো। পেটে ভয়ানক ব্যথা। আমি একটা বিজ্ঞান জানতাম। আমার সন্দেহ হতে ঝর্ণার জল পরীক্ষা করে দেখি জলে খনিজ আর্সেনিক মেশানো আছে। ওপর পাহাড়ের আর্সেনিকের স্তর ধুয়ে ঝর্ণায় নেমে আসছে নিশ্চয়ই। হোমিওপ্যাথিক বাক্স থেকে প্রতিষেধক ওষুধ দিতে সন্ধ্যার দিকে জিম সুস্থ হয়ে উঠল। বনের মধ্যে কেবল এক বেবুন ও মাঝে মাঝে দু একটা বিষধর সাপ ছাড়া অন্য কোনো বন্য জন্তুর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়নি। পাখির কথা আর প্রজাপতির কথা অবশ্য বাদ দিলাম, কারণ এইসব ট্রপিক্যাল জঙ্গল ছাড়া এত বিচিত্র বর্ণের ও শ্রেণীর পাখি ও প্রজাপতি আর কোথাও দেখতে পাওয়া যাবে না। বিশেষ করে বন্যজন্তু বলতে যা বোঝায় তারা সে পর্যায়ে পড়ে না। প্রথমেই রিক্টারসভেল্ড পর্বতশ্রেণীর একটা শাখা পর্বত আমাদের সামনে পড়ল। সেটা মূল ও প্রধান পর্বতের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত বটে, কিন্তু অপেক্ষাকৃত নিচু। সেটা পার হয়ে ফেললাম আমরা একটা বিস্তীর্ণ বনময় উপত্যকাময় নেমে তাঁবু ফেললাম। একটা ক্ষুদ্র নদী উপত্যকার মধ্য দিয়ে বয়ে গিয়েছে। নদী দেখে আমারও জিমের আনন্দ হলো। এইসব নদীর তীর থেকেই অনেক সময় খনিজ দ্রব্যের সন্ধান পাওয়া যায়। নদীর নানা দিকে আমরা বালি পরীক্ষা করে বেড়াই, কিছুই কোথাও পাওয়া যায় না। সোনার একটা রেণু পর্যন্ত নেই নদীর বালিতে। আমরা ক্রমশ হতাশ হয়ে পড়লুম। তখন প্রায় 20-22 দিন কেটে গিয়েছে।
সন্ধ্যার সময় কফি খেতে খেতে জিম বললে, দেখো, আমার মন বলছে এখানে আমরা সোনার সন্ধান পাবো। থাক, এখানে আরো কিছু দিন। আরো 20 দিন কাটলো। বেবুনের মাংস অসহ্য ও অত্যন্ত অরুচিকর হয়ে উঠেছে। জিমের মতো লোকও হতাশ হয়ে পড়ল। আমি বললাম, আর কেন জিম, চলো ফিরি এবার। কাফির গ্রামে আমাদের ঠকিয়েছে, এখানে কিছু নেই। জিম বললে, এই পর্বতশ্রেণীর নানা শাখা আছে, সবগুলো না দেখে যাব না। একদিন পাহাড়ি নদীটার খাতের ধারে বসে বালি চালতে চালতে পাথরের নুড়ির রাশির মধ্যে অর্ধপ্রথিত একখানা হলদে রঙের ছোট পাথর আমি ও জিম একসঙ্গেই দেখতে পেলাম। দুজনেই তাড়াতাড়ি সেটা খুঁড়ে তুললাম। আমাদের মুখে আনন্দ ও বিস্ময়ে উজ্জ্বল হয়ে উঠল। জিম বললে, ডিয়েগো, পরিশ্রম এতদিনে সার্থক হলো, চিনেছ তো? আমিও বুঝেছিলাম, বললাম হ্যাঁ, কিন্তু নদী স্রোতে ভেসে আসা জিনিসটা খনির অস্তিত্ব নেই এখানে। পাথরখানা দক্ষিণ আফ্রিকার বিখ্যাত হলদে রঙের হীরের জাত। অবশ্য খুব আনন্দের কোনো কারণ ছিল না, কারণ এতে মাত্র এটাই প্রমাণ হয় যে এই বিশাল পর্বতশ্রেণীর কোনো অজ্ঞাত দুর্গম অঞ্চলে হলদে হীরের খনি আছে। নদী স্রোতে ভেসে এসেছে তা থেকে একটা স্তরের টুকরো। সে মূল খনি খুঁজে বার করা অমানসিক পরিশ্রম, ধৈর্য ও সাহস সাপেক্ষ। সে পরিশ্রম, সাহস ও ধৈর্যের অভাব আমাদের ঘটত না, কিন্তু যে দৈত্য এই রহস্যময় বন পর্বতের অমূল্য হীরকখনির প্রহরী, সে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমাদের বাধা দিলে। একদিন আমরা বনের মধ্যে একটা পরিষ্কার জায়গায় বসে সন্ধ্যার দিকে বিশ্রাম করছি। আমাদের সামনে সেই জায়গাটাতে একটা তাল গাছের তলায় গুড়িটা ঘিরে খুব ঘন ঘন ঝোপ। আমরা হঠাৎ দেখলাম কিসে যেন অত বড় তাল গাছটা এমন নাড়া দিচ্ছে যে তার উপরকার শুকনো ডালপালাগুলো খড়খড় করে নড়ে উঠছে, যেন নড়ে ঝড় লাগালো। গাছটাও সেই সঙ্গে নড়ছে। আমরা আশ্চর্য হয়ে গেলাম, বাতাস নেই কোনো দিকে, অথচ তাল গাছটা নড়ছে কেন? আমাদের মনে হলো কে যেন তাল গাছের গুড়িটা ধরে ঝাঁকি দিচ্ছে। জিম তখনই ব্যাপারটা কি তা দেখতে গুড়ির তলায় সেই জঙ্গলটার মধ্যে ঢুকলো। সে ওর মধ্যে ঢুকবার অল্পক্ষণ পরেই আমি একটা আর্তনাদ শুনতে পেয়ে রাইফেল নিয়ে ছুটে গেলুম। ঝোপের মধ্যে ঢুকে দেখি জিম রক্তাক্ত দেহে বনের মধ্যে পড়ে আছে। কোনো ভীষণ বলবান জন্তু তার মুখের সামনে থেকে বুক পর্যন্ত ধারালো নখ দিয়ে চিরে ফেলেছে, যেন পুরনো বালিশ ফেড়ে তুলো বার করে এমনই। জিম শুধু বললে, সাক্ষাৎ শয়তান, মূর্তিমান শয়তান। হাত দিয়ে ইঙ্গিত করে বললে, পালাও পালাও। তারপরেই জিম মারা গেল। তালগাছের গায়ে দেখি যেন কিসের শক্ত চোচ লেগে আছে। আমার মনে হলো কোনো ভীষণ বলবান জানোয়ার তালগাছের গায়ে গা ঘষছিল। গাছটা ওরকম নড়ছিল সেই জন্যেই। জন্তুটার কোনো পাত্তা পেলাম না। জিমের দেহ ফাঁকা জায়গায় বার করে আমি রাইফেল হাতে ঝোপের ওপারে গেলাম। সেখানে গিয়ে দেখি মাটির ওপরে কোনো অজ্ঞাত জন্তুর পায়ের চিহ্ন। তার মোটে 3টে আঙুল পায়ে। কিছু দূর গেলাম পায়ের চিহ্ন অনুসরণ করে। জঙ্গলের মধ্যে কিছু দূর গিয়ে একটা গুহার মুখে পদচিহ্ন তার ঢুকে গেল। গুহার প্রবেশ পথের কাছে শুকনো বালির ওপর ওই অজ্ঞাত ভয়ঙ্কর জানোয়ারটার বড় বড় 3 আঙুলে থাবার দাগ রয়েছে। তখন অন্ধকার হয়ে এসেছে। সেই জনহীন অরণ্যভূমি ও পর্বত বেষ্টিত অজ্ঞাত উপত্যকায় একা দাঁড়িয়ে আমি এক অজ্ঞাততর ভীষণ বলবান জন্তুর অনুসরণ করছি। ডাইনে চেয়ে দেখি প্রায় অন্ধকার সন্ধ্যায় সূর্য ব্যাসাল্টের দেওয়ালে খাড়া উঠেছে প্রায় 4000 ফুট। বনে বনে নিবিড়, খুব উঁচুতে পর্বতের বাঁশ বনের মাথায় সামান্য যেন একটু রাঙা রোদ, কিংবা হয়তো আমার চোখের ভুল, অনন্ত আকাশের আভা পড়ে থাকবে। ভাবলাম এ সময় গুহার মধ্যে ঢোকা বা এখানে দাঁড়িয়ে থাকা বিবেচনার কাজ হবে না। জিমের দেহ নিয়ে তাঁবুতে ফিরে এলুম। সারা রাত তার মৃতদেহ নিয়ে আগুন জ্বেলে রাইফেল তৈরি রেখে বসে রইলুম। পরদিন জিমকে সমাধিস্থ করে আবার ওই জানোয়ারটার খোঁজে বার হলাম। কিন্তু মুশকিল এই যে সেই গুহা অনেক খুঁজেও কিছুতেই বার করতে পারলুম না। ওরকম অনেক গুহা আছে পর্বতের নানা জায়গায়। সন্ধ্যার অন্ধকারে কোন গুহা দেখেছিলাম কে জানে। সঙ্গীহীন অবস্থায় সেই মহাদুর্গম রিক্টারসওয়েলফেল্ড পর্বতশ্রেণীর বনের মধ্যে থাকা চলে না। 15 দিন হেঁটে সেই কাফির বস্তিতে পৌঁছালাম। তারা চিনতে পারলে খুব খাতির করলে। তাদের কাছে জিমের মৃত্যু কাহিনী বললাম। শুনে তাদের মুখ ভয়ে কেমন হয়ে গেল, ছোট ছোট চোখ ভয়ে বড় হয়ে উঠল। বললে, সর্বনাশ, বুনিপ, ও
ওই ভয়েই ওখানে কেউ যায় না। কাফির বস্তি থেকে আর 5 দিন হেঁটে অরেঞ্জ নদীর ধারে সে একখানা ডাচ লঞ্চ পেলাম। তাতে করে সে সভ্য জগতে পৌঁছলাম। আমি আর কখনো রিক্টারসভেল্ড পর্বতের দিকে যেতে পারিনি। চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু বুয়োর যুদ্ধ এসে পড়ল। যুদ্ধে গেলাম, আহত হয়ে প্রিটোপিয়ার হাসপাতালে অনেক দিন রইলাম। তারপর সেরে উঠে একটা কমলা লেবুর বাগানে কাজ পেয়ে সেখানেই এতদিন ছিলাম। বছর 4-5 শান্ত জীবনযাপন করবার পরে ভালো লাগলো না, তাই আবার বার হয়েছিলাম। কিন্তু বয়স হয়ে গিয়েছে অনেক। ইয়াং ম্যান, এবার আমার চলা বোধহয় ফুরোবে। এই ম্যাপখানা তুমি রাখো। এতে রিক্টারভেল্ড পর্বত ও যে নদীতে আমরা হিরে পেয়েছিলাম মোটামুটিভাবে আঁকা আছে। সাহস থাকে সেখানে যেও, বড় মানুষ হবে। বুয়োর যুদ্ধের পর ওই অঞ্চলে ওয়াই নদীর ধারে 2-1টা ছোট বড় হীরের খনি বেরিয়েছে, কিন্তু আমরা যেখানে হিরে পেয়েছিলাম তার সন্ধান কেউ জানে না। যেও তুমি। ডিয়েগো আলভারেজ গল্প শেষ করে আবার অবসন্নভাবে বালিশের গায়ে ভর দিয়ে শুয়ে পড়ল।